সো মনে রাখবেন, এ জার্নি টু দ্য কমপ্লেক্স সেন্টেন্স, আসলে জার্নিটা খুবই কঠিন। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতেছেন আর কমপ্লেক্স সেন্টেন্স জানেন না, সেটা আপনার জন্য আসলেই খুবই হতাশাজনক। সো কমপ্লেক্স সেন্টেন্সটা আপনাকে ইউজ করতে হবে। আপনি যদি একটা লেখার মানকে ভালো করতে চান, আপনাকে সব ধরনের সেন্টেন্স স্ট্রাকচারে একটা কম্বিনেশন রাখতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স শুনতে খুবই স্মার্ট লাগতেছে, কমপ্লেক্স সেন্টেন্স খুব কমপ্লেক্স, সেজন্য আপনি 10টা সেন্টেন্স লিখলেন একটা প্যারাগ্রাফে, সেই 10টাকে আপনি কমপ্লেক্স সেন্টেন্সে লিখলেন, আপনি কিন্তু ভালো মার্কসটা পাবেন না। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যতগুলি স্ট্রাকচার জানেন, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, তিনোটারই একটা কম্বিনেশন আপনার প্যারাগ্রাফটায় থাকতে হবে। বলতে পারছি? এই যে আমি আপনাকে ক্লাসের শুরুতে এই কথাগুলো বলে দিচ্ছি, এই প্রত্যেকটা কথাই হচ্ছে আপনার জন্য গাইডলাইন। মনে রাখবেন, রিটেন ইংলিশে ভালো করতে গেলে গাইডলাইন সবচেয়ে বেশি প্রয়োজন। গ্রামারের নলেজ, এই নলেজগুলো সবাই হয়তোবা পাবে, আমি আপনাকে ক্লাসে যে নলেজগুলো দিব এগুলো হয়তোবা সবাই পাবে, বাট আমার গাইডলাইনটাকে কে কত সুন্দর করে মাথায় রাখতে পারতেছে। এই যে আমি বলতেছি যে তিনোটার কম্বিনেশন রাখবেন, এই যে আমি বলছি যে কমা বেশি ব্যবহার করবেন, এই যে আমি বলছি যে আরটাকে সামনে নিয়ে আসবেন ওই স্ট্রাকচারে, এসএভির স্ট্রাকচারে রিজনটাকে এনে পরে কমা দিলে ভালো হয়। এই কথাগুলো যে মাথায় রাখবে, তার জন্য রিটেন ইংলিশে ভালো করা ইজি হবে, বাকিদের চাইতে নিজের ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারবে। বুঝতে পারছি? এখানে উপস্থিত থেকে ক্লাস করতেছেন প্রায় 200-250 জন মানুষ, কিন্তু কথা হচ্ছে এখান থেকে কোয়ালিটি যারা বের করতে পারবে তারা হচ্ছে এই যারা ক্লাসে মনোযোগ দিয়ে গাইডলাইনটাকে শুনবে। বুঝতে পারছি? সো এই যে জার্নি টু দ্য কমপ্লেক্স সেন্টেন্স, এর এটা শিখতেছেন, বাট মনে রাখবেন এইটাকে ওই সিম্পল সেন্টেন্সের সাথে কম্বাইন করে লিখতে হবে। একটা সিম্পল সেন্টেন্স লিখেন, একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখেন, সিম্পল সেন্টেন্সটা একটু লং করেন, কমপ্লেক্স সেন্টেন্সটাকে শুদ্ধভাবে লিখেন। বুঝতে পারছি? সো এই জিনিসগুলো এনশিওর করে আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, একটা এসে লিখতে হবে। ওকে? সো কমপ্লেক্স সেন্টেন্স চিনতে হবে আমাকে। সো আমি যদি কমপ্লেক্স সেন্টেন্স না চিনি, দেন আমার জন্য টাফ হয়ে যাবে এটাকে ইউজ করা। সো মনে রাখবেন, আমি যেহেতু বলেছি আমি ভিন্নভাবে শেখাই, সো আমি যেটা বলবো সেটা একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন। দেয়ার উইল বি নো রেকর্ড ফর দিস ক্লাস, সো বি কেয়ারফুল, কোনো রেকর্ড থাকবে না। সো যেখানে যা বলবো সব বুঝে নেবেন। মূলত কমপ্লেক্স সেন্টেন্সের জন্য তিনটা জিনিস মাথায় রাখবেন, আমি যা বলবো জাস্ট মাথায় রাখেন, পুরো জিনিসটা ক্লাসে ফোকাস করেন। কমপ্লেক্স সেন্টেন্স চিনতে হবে, এবং কমপ্লেক্স সেন্টেন্স শুধু চিনলেই হবে না, কমপ্লেক্স সেন্টেন্স আমাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য আমাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, শর্ট করে লিখতেছি। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পারছি? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুইটা জিনিস লিখে নিতে পারেন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুইটা জিনিস লাগে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, পুরোটা লিখে দিই, পরে আবার ইয়া করবেন। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। লিখছেন এই দুইটা জিনিস? লেখা শেষ হলে ডান লিখবেন। আজকে আপনাদের লিখাবো, সরকার লাস্ট লং হলেও কোনো সমস্যা নেই, আপনাদের দিয়ে লিখাবো। যার লেখা শেষ হয়ে যাবে ডান লিখবেন। লিখছেন? সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আবার হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। সো এই দুইটা জিনিস লাগবে কি আপনার কমপ্লেক্স সেন্টেন্স ক্রিয়েট করতে, বাট না, এই দুইটা জিনিস আপনার কমপ্লেক্স সেন্টেন্সের পূর্ণতাটা আসবে না, তাহলে আমার আরেকটা জিনিস লাগবে। তার মানে মনে রাখবেন, একটা তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লিখছেন, আরেকটা ডিপেন্ডেন্ট ক্লজ লিখছেন। ক্লজটা আমি পরে বোঝাচ্ছি, ক্লজের বেসিক যদি না থাকে, আর না হলে ওই যে আপনি গ্রামার কোর্সটা নিছেন, ওই গ্রামার কোর্সে ক্লজের সাইটটাতে গেলে ক্লজ সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? সো যে জিনিসগুলো ক্লিয়ার না সেটা গ্রামার কোর্স থেকে সার্চ দিবেন, সেটা ক্লিয়ার হয়ে যাবে, এরকম আর কি। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ, এই দুইটা ক্লজ লাগবে একটা কমপ্লেক্স সেন্টেন্স ক্রিয়েট করতে। বাট পূর্ণতা দান মানে কমপ্লেক্স সেন্টেন্সকে যে পূর্ণতা দিতে হবে, এই ডিপেন্ডেন্ট ক্লজ কখনো একা বসতে পারে না। মনে রাখবেন, নামই বোঝাচ্ছে এটা নির্ভরশীল। সো এইটা কখনো একা বসতে পারবে না। এই ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সাব অর্ডিনেটিং কনজাংশন। সাব অর্ডিনেটিং কনজাংশন, মজার ব্যাপার হচ্ছে শব্দগুলো শুনতে একটু কঠিন লাগে, ঠিক আছে, মাথার উপর দিয়ে যাওয়ার মতো। সো ঘাবড়ানোর কোনো দরকার নাই, আমরা এটাকে সহজ করেই পড়বো। জাস্ট আমি আপনাকে বইয়ের নলেজটা পাওয়াতে দেই, পরে আমি আমার নলেজটা আপনাকে দিব। তাহলে কি বললাম বলেন? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারপরে সাবঅর্ডিনেটিং কনজাংশন আর ডিপেন্ডেন্ট ক্লজ। ধরেন এটাকে আমি মার্ক করে দিচ্ছি, নীল লেখায় যেটা থাকবে, নীল লেখায় যেটা থাকবে সেটা হবে আপনার ডিপেন্ডেন্ট ক্লজের অংশ।
আবারও বলতেছি, নীল কালারে যেটা থাকবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের অংশ, আর সবুজ কালারে যেটা থাকবে সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট অংশ। এখন আমার কথা হচ্ছে, এটা খেয়াল করে দেখেন, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ এই দুইটা থাকতে হবে, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজের সাথে কি থাকবে সবসময়? সাবঅর্ডিনেটিং কনজাংশন। কি বলছি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে ডিপেন্ডেন্ট ক্লজের সাথে, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এমনি এমনি বসতে পারবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে এটা কি বুঝতে পারছি? আবল তাবল যাই বলি একটু তো মাথায় আছে, তাই না? যে এই তিনটা কথা মাথায় থাকলেই হয়েছে, যে কমপ্লেক্স সেন্টেন্স আমি যে তৈরি করব, কমপ্লেক্স সেন্টেন্সের জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগে আর ডিপেন্ডেন্ট ক্লজ লাগে। আর ডিপেন্ডেন্ট ক্লজের সাথে কি থাকে? সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। এটুকু ক্লিয়ার? এই তিনটা কথা মাথায় থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ লাগে, আর ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আমার কি থাকে? সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। ওকে, সাবঅর্ডিনেটিং কনজাংশন কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আনবেন না। আচ্ছা, এই দুইটা আবোল তাবোল কথা, বইয়ের ভাষার কথা, আমার ভালো লাগে না বইয়ের ভাষা বলতে, কারণ আপনারা বুঝতে সমস্যা হয়, কারণ 20 বছর ধরে এসবই পড়ে আসতেছেন, বইয়ের ভাষা আসলে লাভ হয় না, ঠিক আছে? আসল কথা হচ্ছে যেভাবে অ্যাপ্লাই করবো সেভাবে পড়তে হয়। সো এখন এইটুকু নলেজ যদি আপনার থাকে, এবার আসেন কমপ্লেক্স সেন্টেন্সটাকে একটু ভালো করে বুঝি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে বোঝানো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা সেন্টেন্স। ক্লজটাকে একটা সেন্টেন্স আকারে মনে রাখেন, ক্লজ মানে আরো অনেক বিশাল কিছু, বাট আপনার গ্রামারে লেখার জন্য আপাতত ক্লজ মানে একটা সেন্টেন্স চিন্তা করবেন। বুঝতে পারছি? একটা সাবজেক্ট একটা ভার্ব রেখে দিবেন তাহলেই হবে, একটা সাবজেক্ট একটা ভার্ব লিখে দিবেন। সেন্টেন্সের বেসিক প্যাটার্ন তো পড়েছেন, রাইট? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো ওই সাবজেক্ট ভার্বটা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার একটা ক্লজ হয়ে যাবে। ঠিক আছে? ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে সেম, সাবজেক্ট আর ভার্ব মনে রাখবেন। ক্লজ মানে একটা সাবজেক্ট একটা ভার্ব। ডিটেলস জানতে গেলে একটা ওই গ্রামার থেকে একটু কমপ্লিট করে নিন। সো এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন না। তাহলে এটা কারো উপর নির্ভর করে না, আর ডিপেন্ডেন্ট হচ্ছে নির্ভর করে। চলুন একটা এক্সাম্পল দেখি। এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখেন। নো কান্ট্রি ক্যান রিয়েলি ডেভেলপ। নো কান্ট্রি ক্যান রিয়েলি ডেভেলপ, এইটুকু একটু চিন্তা করেন তো, সবুজ অংশটা। নো কান্ট্রি ক্যান রিয়েলি ডেভেলপ, এই নো কান্ট্রি ক্যান রিয়েলি ডেভেলপ এই অংশটুকুকে এখন যদি আমি আপনাকে বলি, নো কান্ট্রি ক্যান রিয়েলি ডেভেলপ, এই অংশটুকুকে এখন যদি আমি আপনাকে শুধু বলি, তাহলে আপনি কি বুঝবেন বলেন তো? আমি আপনাকে বললাম নো কান্ট্রি ক্যান রিয়েলি ডেভেলপ, তা আপনি বুঝবেন কোনো কান্ট্রি কিন্তু ডেভেলপ করতে পারবে না। সো এইটা হবে আপনার একটা অর্থবোধক সেন্টেন্স। দেখেন আমি এইটুকু বললাম, পরের অংশ বাদ দিয়ে দিলাম। আমি বললাম এইটুকু, নো কান্ট্রি ক্যান রিয়েলি ডেভেলপ। এখন কি একটা সেন্টেন্স হয়েছে কিনা? আপনার কাছে কি মনে হচ্ছে কিনা দিস ইজ সেন্টেন্স? ইয়েস, এটা একটা সেন্টেন্স হয়েছে। তো নর্মাল একটা সেন্টেন্স হয়ে গেছে এটা। তো এই যে সেন্টেন্স হয়ে গেছে, এইটার পূর্ণতা দানের জন্য আমার কি আর কোনো কিছু দরকার আছে? এটার কি আর পূর্ণতা দরকার? বাধ্যতামূলক না। এটার পূর্ণতা দান বা এইটাকে পরিপূর্ণ করা আমার জন্য বাধ্যতামূলক না। যেহেতু এটাকে পরিপূর্ণ করা আমার বাধ্যতামূলক না, আমি এইটুকু রাখলেও আমি অর্থ বুঝে গেছি, তাহলে আমার এটাকে বলা যায় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে স্বাধীন। মানে এ বসলে এর যদি এক্সট্রা কিছু অ্যাডও করি তাও সমস্যা নেই, আর না করলেও সমস্যা নেই। ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা বুঝতে পারছি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে কি মাথায় রাখতে বলছি শর্টকাটে? যে একটা সেন্টেন্স। বুঝতে পারছি? So দেখেন, নো কান্ট্রি ক্যান রিয়েলি ডেভেলপ, একটা সেন্টেন্স দিলাম, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেন্টেন্স পরিপূর্ণ হয়েছে। পরেরটা দেখেন, সাবঅর্ডিনেটিং কনজাংশন সহ মাথায় রাখতে বলছিলাম, মনে নাই? সো এটা একটু দেখেন। ইফ ইটস সিটিজেন্স আর নট এডুকেটেড, ইফ ইটস সিটিজেন্স আর নট এডুকেটেড, এইটুকু জায়গাকে বলেন যদি এর নাগরিকগণ শিক্ষিত না হয়। আপনার কি মনে হয় এইটুকু বললে কি আপনার পরিপূর্ণতা আসতেছে মুখের মধ্যে? যদি এর সিটিজেন্সরা শিক্ষিত না হয়, আমি কিন্তু এখনো বলি নাই কি হবে, আমি কিন্তু শর্ত দিছি যদি এটা না হয় তাহলে কি, আমার কিন্তু পরিপূর্ণতা এখনো আসে নাই, রাইট? সো ইফ ইটস সিটিজেন্স আর নট এডুকেটেড, তার মানে এই নাগরিকগুলো যদি শিক্ষিত না হয়, পরের অংশের জন্য আমার একটা আকাঙ্ক্ষা থাকতেছে, যার কারণে এটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ। মাথায় থাকবে জিনিসটা? তার মানে আমার ইফ ইটস সিটিজেন্স আর নট এডুকেটেড এটাও একটা সেন্টেন্স, নো কান্ট্রি ক্যান রিয়েলি ডেভেলপ এটাও একটা সেন্টেন্স। কিন্তু কথা হচ্ছে একটা সেন্টেন্স বসলেই স্বাধীনভাবে প্রকাশ হচ্ছে, মত প্রকাশ করে ফেলছে, আরেকটা বসার পরেও আমার আরেকটা ক্লজ বাধ্যতামূলক বসানো লাগতেছে। যেমন নো কান্ট্রি ক্যান রিয়েলি ডেভেলপ বললে আপনাকে আর অন্য কিছু না বসালেও চলবে, বা ইফ ইটস সিটিজেন্স আর নট এডুকেটেড এটা কিন্তু শুধু বসাতে পারবেন না, সাথে কিন্তু কিছু না কিছু বসাইতে হবে। এই দুইটা জিনিস কি বুঝতে পারছি? ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে কনসেপ্টটা বোঝা। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ বসাইলে ইন্ডিপেন্ডেন্ট না বসাইলে, সরি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বসাইলে ডিপেন্ডেন্ট না বসালেও চলবে, বাট ডিপেন্ডেন্ট ক্লজ বসাইলে অবশ্যই কোনো না কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বসাইতে হবে। এটাতে আমরা একমত?
যে নির্ভরশীল যদি কোনো বাক্য হয় তাহলে পরের অংশ লাগবেই, বাট যদি স্বাধীন বাক্যটা হয় যেটা বাক্যের সেন্স দেয় এটার জন্য পরের অংশ লাগবে না। এগ্রি? ওকে, ডান। এবার আসেন, কনসেপ্ট তো ক্লিয়ার করলাম, এবার আমার জানতে হবে দেখে কিভাবে বুঝবো কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট। বুদ্ধিমান যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখে বুঝতে পারবেন, কারণ আমি বলেই দিছিলাম কোন ক্লজের সাথে বলেন তো সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে ডিপেন্ডেন্ট ক্লজের সাথে। সো আপনি খালি দেখবেন সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কোন ক্লজের সাথে আছে। ইফ কোন ক্লজের সাথে আছে, এই যে ইচ সিটিজেন্স আর নট এডুকেটেড, এইটার সাথে আছে ইফ, দ্যাটস ওয়াই এইটুকু অংশ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডান। আচ্ছা, এবার আসেন পূর্ববর্তী স্ট্রাকচারটায় যাই। আমার লিখার জন্য অ্যাবিলিটি লাগবে, এটুকু জাস্ট ভুংবাং বুঝাইলাম আপনাকে, বাট এখনো আপনি লিখার জন্য রেডি না। এবার আসেন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে, আর একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন লাগবে ডিপেন্ডেন্ট ক্লজের সাথে। এইটাই তো আমার কমপ্লেক্স সেন্টেন্স তৈরির নিয়ম, তাই না? যে একটা স্বাধীন বাক্য লাগবে, একটা অধীনের বাক্য লাগবে। কথা হচ্ছে, দুইটা কথা তো বললাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে, ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। আমি কি একবারও আপনাকে বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কখন বসাবেন, ডিপেন্ডেন্ট ক্লজ কখন বসাবেন? না, আমি জাস্ট বলছি যে এই দুইটা জিনিস খালি লাগবে আপনার। যদি আপনি এই দুইটা জিনিস রাখতে পারেন একটা বাক্যে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আমার কথা হচ্ছে, আজকে ক্লাসের পর আমাকে একটু কমপ্লেক্স সেন্টেন্সটা লিখতে হবে। এই কমপ্লেক্স সেন্টেন্সটা কিভাবে লিখবো আমি আপনাকে বলে দিচ্ছি। কমপ্লেক্স সেন্টেন্স লেখার জন্য দুইটা জিনিসের উপস্থিতি রাখবেন, একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজের সাথে অটোমেটিক্যালি সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। এইবার এই ডিপেন্ডেন্ট ক্লজ চাইলে আপনি পরেও বসাতে পারবেন, আগেও বসাতে পারবেন, কারণ আমার শর্তটা হচ্ছে এই দুইটা ক্লজ থাকা, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট। কিন্তু কোনটা আগে রাখবেন কোনটা পরে রাখবেন সেটা আপনার সিদ্ধান্ত। আমি কি বোঝাইতে পারছি বিষয়টা? তার মানে এটাকে আপনি কি করতে পারবেন, আগেও নিতে পারবেন, আপনি পরেও নিতে পারবেন। ওকে, এইটুকু মাথায় রাখেন। তাহলে এইটা আমি আগে পরে করতে পারবো, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু বলেন তো, ডিপেন্ডেন্ট ক্লজটাকে যদি আমি আগে নিয়ে আসতে চাই, সাথে কাকেও আগে নিয়ে আসতে হবে। আমি জাস্ট বলবো, আপনি আপনার সেন্স কাজে লাগাবেন, দেখবেন আপনার কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি কি বলছি, ডিপেন্ডেন্ট ক্লজটাকে যদি আমি আগে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে আরেকটা জিনিসও আগে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে সাব অর্ডিনেটিং কনজাংশন। এক্স্যাক্টলি, এই সাব অর্ডিনেটিং কনজাংশনটাকেও আমার কিন্তু সাথে করে নিয়ে আসতে হবে। আমি শুধুমাত্র ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আসতে পারবো না, কারণ ডিপেন্ডেন্ট ক্লজের সাথে সাব অর্ডিনেটিং কনজাংশনে অলরেডি বিয়ে হয়ে গেছে। তো এখন জামাই আসলে অবশ্যই বউকে সাথে নিয়ে আসতে হবে। বুঝতে পারছি? সো ডিপেন্ডেন্ট ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন ছাড়া থাকতে পারবে না একটা কমপ্লেক্স সেন্টেন্সে। ওকে, ডান। এইবার আমার কথা হচ্ছে, এত কিছু চেঞ্জ করলাম, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি এমনি এমনি জায়গা ছাড়ার মানুষ? কোনো পরিবর্তনই হবে না, কোনো চেঞ্জই হবে না, দিলাম তোমাকে আগের জায়গা। পসিবল না, পসিবল না। এখন যে সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট মানুষটা হচ্ছে সিঙ্গেল স্বাধীন চেতা মানুষ, ডিপেন্ডেন্ট ক্লজ তো বইয়ের উপর নির্ভরশীল, এই জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাছে ওর কাছেই আছে। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মানুষ, তার তো কিছু একটা লাগবে তাই না, সে তো সিঙ্গেলে মরে যাচ্ছে, রাইট? সো এখন এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একটু সান্ত্বনা পুরস্কার দিতে হবে। তো সান্ত্বনা পুরস্কার হিসেবে একটু চেঞ্জ চাই। তো চেঞ্জটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের পর কমা। মানে ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেটিং কনজাংশনকে সে চোখের সামনে দেখলে কষ্ট পাবে, তাই কমা দিয়ে তাকে আলাদা করার চেষ্টা করতেছে। আমি কি জিনিসটা বোঝাতে পারছি? যেহেতু আগে আগে জায়গা দিয়ে দিছে, তো এখন ওদের দুজনের চেহারাও দেখতে চায় না, তাই সাবঅর্ডিনেটিং কনজাংশন আর ডিপেন্ডেন্ট ক্লজ দেওয়ার পর কমা দিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আলাদা লিখবেন। মনে থাকবে এটা? সো এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে সারা জীবনও ভুল হবে না। ওকে। সো আরেকজন লিখতেছে সো ডিপ, ক্লাসে খালি এসবই মজা পাবেন, ক্লাসে আর মজা পাবেন না। আচ্ছা, সো এখন তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমি কি বললাম, কমপ্লেক্স সেন্টেন্সে আমার দুইটা ক্লজ লাগবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ কার উপর ডিপেন্ডেন্ট করতেছে? সাবঅর্ডিনেটিং কনজাংশনের উপর। একে সারা জীবন কাছে রাখবে সে। যদি জায়গা চেঞ্জ করতে হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের জায়গাটা নিতে হয়, তাহলে ওদেরকে সামনে আসার পর ইন্ডিপেন্ডেন্স ক্লজকে সান্ত্বনা স্বরূপ একটা কমা দিয়ে আলাদা করে দিতে হবে, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তাদের এই সামনে আসা দেখতে চায় না আর। বুঝতে পারছি? এইটুকু জাস্ট একটু মাথায় রাখবেন। তাহলে আমি যদি কখনো সাবঅর্ডিনেটিং কনজাংশন আর ডিপেন্ডেন্ট ক্লজকে সামনে নিয়ে আসি, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পরে গিয়ে আগে একটা কমা আসবে। একদম শারমিন আপু ঠিক বলছে, ঠিক। ডিপেন্ডেন্ট ক্লজের এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই জন্য কমা দিয়ে আলাদা করে দিচ্ছে। ওকে, ডান। তারপরে আমরা এখন আসি, এখন দেখেন, নো কান্ট্রি ক্যান রিয়েলি ডেভেলপ ইফ ইটস সিটিজেন্স আর নট এডুকেটেড। এখন তাহলে আমি কি করতে পারি, ইফ ইটস সিটিজেন্স আর নট এডুকেটেড, এইটাকে আমি আগে নিয়ে আসছি। মনে করেন এই যে জামাইবাবুকে আগে নিয়ে আসছি, এই এক্সটাকে আমরা এখন পরে দিয়ে দিছি। তার মানে নো কান্ট্রি ক্যান রিয়েলি ডেভেলপ, তখন এনটা ছোট হাতের হবে, নো কান্ট্রি ক্যান রিয়েলি ডেভেলপ, এটা কি কমা দিয়ে আলাদা করছি না?
জিনিসটাকে বুঝতে পারছি? এবার জামাই বউ বাদ দেন, এক্স বাদ দেন, এখন ক্লাসে আসেন, ফর্মালি ইয়াতে আসেন, ইনফর্মাল অনেক হয়েছে। এবার কি বুঝতে পারছি? কারণ আমি একই বাক্যটাকে ঘুরিয়ে লিখতে পারবো, কিন্তু ইফটাকে সাথে নিয়ে শুরুতে আনতে হবে এখন, কারণ সাবঅর্ডিনেটিং কনজাংশন ছাড়া তো এই ডিপেন্ডেন্ট ক্লজ আসবে না। তো এখন আমি দিতে পারি ইফ ইটস সিটিজেন্স আর নট এডুকেটেড, যদি এর নাগরিকগণ যদি শিক্ষিত না হয়, নো কান্ট্রি ক্যান রিয়েলি ডেভেলপ, বাট চেঞ্জটা আসছে জাস্ট কমাতে। বুঝতে পারছি টার্মটা? ডান। এইবার আমার কথা হচ্ছে কোনটা করব, উপরেরটা লিখবো নাকি নিচেরটা লিখবো? যদি আপনি ইফতেখার খালম ধ্রুবল লার্নার হয়ে থাকেন, দেন অবশ্যই আপনি একটা লাইন মনে রাখবেন। কোন লাইনটার কথা বলেন তো? আমি গাইডলাইন দিতে দিতে একটা লাইন বলেছিলাম, ওই লাইনের প্রেক্ষিতে আপনি এইটা বলতে পারবেন। লাইনটা কারো মনে আছে? দেখি কার মনে আছে। একটা লাইন বলছিলাম, যে ওই লাইনটা দিলে আপনার, ওই লাইনটা মাথায় থাকলে আপনি এখন বুঝবেন যে আপনার কোনটা ইউজ করলে ভালো। এই তো হীরাপু পুরাটা লিখতে পারছে, জীবনে ক্ষমা সুন্দর, বাক্যে কমা সুন্দর, রাইট? জীবনে ক্ষমা দিলে সুন্দর, বাক্যে কমা দিলে সুন্দর, এক্স্যাক্টলি। সো আমরা অলওয়েজ কমাটাকে চুজ করব। বুঝছেন? এইটাই হচ্ছে গাইডলাইনের ফলাফল। সো গাইডলাইন যদি মাথায় থাকে তাহলে অবশ্যই এটা আপনি বুঝে যাবেন যে কোনটা আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে? এইবার আমি কমা যুক্তটা দিব, কারণ কমা যত বাক্যে বেশি থাকবে, কমার নিয়ন্ত্রণ আপনার যত বাক্যে বেশি থাকবে, তত আপনার বাক্যে লিখার মান ভালো হবে। সো কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আমার এটুকুই বলার ছিল। কমপ্লেক্স সেন্টেন্স সবাই কি বুঝতে পারছি? হাউ ইট ইজ ক্রিয়েটেড, এবং কমপ্লেক্স সেন্টেন্সে আমি চেঞ্জটা কি করতে পারি? কমপ্লেক্স সেন্টেন্সে একটা চেঞ্জ করা যায়, ডিপেন্ডেন্টটাকে আগে নিয়ে আসা যায়, এবং আগে আনতে জাস্ট কমাটা দিতে হবে। ক্লিয়ার? এবার আমি একটু পরে ডিপে যাব। ওকে, তাহলে আমার কমপ্লেক্স সেন্টেন্সের পার্টটাকে ক্লিয়ার করা উচিত ছিল, সেটা আমি করলাম। কিছুটা বইয়ের ভাষা ছিল, বাট জামাই বউ আনাতে সহজ হয়ে গেছে বইয়ের ভাষাটা। ঠিক আছে, এইবার আমরা চলে যাই কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি হতে পারে। মূলত সাবঅর্ডিনেটিং কনজাংশন আসবে তার প্রয়োজনের ভিত্তিতে। বুঝতে পারছি? তার মানে আমি যে দুইটা ক্লজ ইউজ করব, এই দুইটা ক্লজে আমার কি প্রকাশ পাবে, সেই প্রকাশের প্রয়োজনে সাবঅর্ডিনেটিং কনজাংশন আসবে। মনে থাকবে? তার মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন ফিক্সড থাকে নির্দিষ্ট কিছু প্রকাশ করার জন্য। ঠিক আছে, আজকে যেটা করতেছি সেটা বেসিক ক্লাস, বাট মনে রাখবেন আগামী 5 তারিখে আপনাদের যে ক্লাসটা হবে সেইটা হবে আপনার আসল ব্যবহারের জায়গা, এবং আমি আপনার প্রত্যেকটা লেখার মধ্যে ওই ব্যবহার চাই। আজকের পর থেকে যেন পঞ্চম ক্লাসের কোনো কিছু আপনার লেখার মধ্যে অদৃশ্য না থাকে। অবশ্যই প্রত্যেকটা লেখার মধ্যে অবশ্যই পঞ্চম ক্লাস থাকবে। আপনি যে কোনো প্যারাগ্রাফ লিখলে সেখানে পঞ্চম ক্লাস আনতে আপনি বাধ্য। আমি জিনিসটা বলতে পারছি? কেউ যদি কোনো কারণে পঞ্চম ক্লাস মিস দেন, সারা জীবন আফসোসের শেষ থাকবে না। পঞ্চম ক্লাসে আপনার প্রত্যেকটা প্যারাগ্রাফ উপস্থিত থাকবে পঞ্চম ক্লাসটা। তো পঞ্চম ক্লাসটা অবশ্যই করবেন। আর পঞ্চম ক্লাস ছাড়া আইএলটিএস এ কখনো আপনি 7 ব্যান্ড পাবেন না। 5, 6 এগুলোর মধ্যে থাকতে পারবেন, বাট পঞ্চম ক্লাস আপনাকে আইএলটিএস এ 7 ব্যান্ড দিবে 9 এর মধ্যে। সো প্লিজ পঞ্চম ক্লাসটা একদম অ্যালার্ম দিয়ে সেট করে রাখেন। আমি চাই না, কারণ কেন বলতেছে এত জোর করে, আপনারাই এখানে আছেন 250 জন, আর মাত্র 50 জন হয়তো পার্টনার অর্গানাইজেশন। আমরা বলতেছি না কোলাবোরেশন আছে। সো কোলাবোরেশন কিন্তু হবে। সো কোলাবোরেশনের কারণে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে। সো আপনারা কিন্তু ক্লাস মিস দিয়েন না। পরে কিন্তু ওরা রুমে ঢুকে বসে থাকবে, আপনি জয়েন করতে পারবেন না। সো বি কেয়ারফুল, আমার লার্নার্সরা যেন 5 মিনিট আগে জয়েন করে। ঠিক আছে? আচ্ছা, এবার এইটা আমি আপাতত দেখাবো না, আমি আপাতত দেখাচ্ছি এইটা। এটা আলাদা আলাদা করে আপনাদের জন্য ভিন্নভাবে এটাকে গোছাইছি। সো একটু দেখেন, সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে, সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে আমি অলদোটাকে নিয়ে আমি একটু কথা বলি। এগুলোকে আলাদা আলাদা করে আরো সুন্দর করে পরের ক্লাসে বলবো। ঠিক আছে? সো একটু দেখেন অলদো। এই অলদো ব্যবহার করাটা আজকের পর থেকে শিখে ফেলেন। আমি বলবো, আপনি যা সুন্দর করে দেখবেন, উদ্দেশ্য বুঝবেন। কি বলছিলাম? এই সাবঅর্ডিনেটিং কনজাংশন নিজের মন মতো বসতে পারবে না। এই সাবঅর্ডিনেটিং কনজাংশনকে বারবার বলতে আমারই কষ্ট হচ্ছে। সাবঅর্ডিনেটিং কনজাংশন সহজ করে বললে যে সাব কনজাংশন, জাস্ট আমি যদি শর্ট করে বলি। ঠিক আছে, বারবার যেহেতু বলতেই হচ্ছে, এই সাব কনজাংশন বা সাবঅর্ডিনেটিং কনজাংশনকে আপনি যদি ব্যবহার করতে চান, তার পারপোজটাকে আগে দেখতে হবে যে সেন্টেন্সে ওই পারপোজ আছে কিনা, বা আপনি ওই পারপোজটা ফিল আপ করতে চাচ্ছেন কিনা। আপনি যদি এই পারপোজটা ফিল আপ করতে চান, তাহলে আমি সাবঅর্ডিনেটিং কনজাংশন ওইটা ইউজ করব। মনে করেন আমি বলে দিব, আপনি জাস্ট এখন মুখে মুখে বলবেন, আমি দুইটা বিপরীত সেন্টেন্সকে একসাথে করতে চাই। আমি দুইটা বিপরীত সেন্টেন্সকে একসাথে করতে চাই, তাহলে ইউজ করবেন অলদো। তাহলে এখন মুখে বলবেন সবাই, জাস্ট দুইবার মুখে বলবেন, আমি দুইটা বিপরীত সেন্টেন্সকে একসাথে করতে চাই, ব্যবহার করব অলদো। আমি দুইটা বিপরীত সেন্টেন্সকে একসাথে করতে চাই, ব্যবহার করব অলদো। আমি দুইটা বিপরীত সেন্টেন্সকে একসাথে করতে চাই, আমি ব্যবহার করব অলদো। এটা মুখে বলেন, এরপরে লিখেন ওয়ান। ওয়ান মানে অলদো। অরিজিৎ ভাই সবার আগে পারছে। গুড। মারিয়া আপু সেকেন্ড, স্নেহা আপু থার্ড। গুড। প্রথম তিনজন হচ্ছে অরিজিৎ ভাই, মারিয়া আপু আর স্নেহা আপু। সো এইটাই
মূলত এইটুকু মাথায় রাখবেন। এটি কেন আপনাকে দিয়ে রিপিট করাচ্ছে, আই নো, আমি একজন ট্রেনার, রাইট? সো আমি জানি কোনটার ইফেক্ট কি হবে, আপনি বুঝবেন না। আমি আপনাকে রিপিট করানোর কারণ আছে, এগুলো আমরা জানি বাট কখনো ব্যবহার করি না। রিপিট করানোর কারণে এটা ব্যবহার করতে পারবেন। তো আমি কি বলছি, দুইটা বিপরীত বাক্যকে একসাথে করব, ব্যবহার করব অলদো। বিশ্বাস করেন সারা জীবন অলদো দেখে আসছেন, নিজে লেখার সময় একটাবারও অলদো পাই নাই। বুঝতে পারছেন? জাস্ট বিকজ অফ এই রিপিট করেন নাই কথাটা। দুইটা বিপরীত বাক্যকে একসাথে করার সময় কি অলদো, দুইটা বিপরীত বাক্যকে একসাথে করার সময় কি অলদো। আচ্ছা, ধরেন অলদোটা এখানে নাই। এখন যে অলদো লেখাটা দেখতে পারতেছেন এক্সাম্পল সেন্টেন্সে, কন্ট্রাস্টিং মানে বৈপরীত্য প্রকাশ করা। এই যে অলদো, এইখন এই অলদোটা মনে করেন আমি বাদ দিয়ে দিই। দেখেন এক্সাম্পল সেন্টেন্সটা একটু ভালো করে দেখেন, যে শি ওয়াজ টায়ার্ড। আরেকটা বাক্য কি লিখছি, শি ফিনিশড হার হোমওয়ার্ক। তো শি ওয়াজ টায়ার্ড মানে কি, সে ক্লান্ত ছিল। কোনো ডাউট আছে এই অর্থের? না। শি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল। শি ফিনিশড হার হোমওয়ার্ক, সে হোমওয়ার্কটা শেষ করেছিল। এবার আমাকে বলেন, সে ক্লান্ত ছিল আর সে হোমওয়ার্কটা শেষ করেছিল, দুইটা কি যুক্তিযোগ্য? মানে আপনার কাছে মনে হয় যে কেউ ক্লান্ত থাকলে হোমওয়ার্কটা শেষ করতে পারবে? না। তার মানে সে ক্লান্ত ছিল, সে হোমওয়ার্ক শেষ করেছে। তার মানে দুইটা আসলে একসাথে সাপোর্ট করতেছে না। নিয়ম অনুযায়ী সে যদি ক্লান্তই থাকবে, তার হোমওয়ার্কটা করতে না পারার কথা ছিল, রাইট? কিন্তু এখানে বলা হচ্ছে সে ক্লান্ত ছিল, কিন্তু তবু কিন্তু সে কি করতে পারছে, হোমওয়ার্কটা শেষ করতে পারছে। তার মানে যেটা আমি এক্সপেক্ট করি নাই সেইটাই ঘটছে। মানে যেটা এক্সপেক্টেড সেটা হচ্ছে অনুকূল, যেটা এক্সপেক্টেড না সেটা হচ্ছে বিপরীত, মানে প্রতিকূল। তাহলে শি ওয়াজ টায়ার্ড, সেই অনুযায়ী যেটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই, এরকম কোন বাক্য যদি আপনি লিখেন, আমি আবারও বলি, যেটা হওয়ার কথা ছিল এটা না হয়ে অন্য কিছু হয়েছে, প্রথম বাক্য দেখে যেটা ভাবছিলেন সেটা না হয়ে অন্য কিছু হয়েছে, তখন আমি পরের অংশটা লিখার সময় মাথায় রাখতে হবে যেখানে অলদো ব্যবহার করতে হবে। তাহলে বলেন, শি ওয়াজ টায়ার্ড, শি ফিনিশড হার হোমওয়ার্ক, এইটা বৈপরীত্য প্রকাশ করে কিনা? অবভিয়াসলি প্রকাশ করে। তাহলে যেইটা থেকে আপনার এক্সপেকটেশন গ্রো হয়েছে, কোনটা থেকে এক্সপেকটেশন গ্রো হয়েছে বলেন তো? কোন অংশটার জন্য আপনার এক্সপেকটেশন বুঝতে পারছেন যে এটা বিপরীত হয়েছে? কোন অংশটার দিকে তাকানোর পরে যে বুঝলাম যে এটা বিপরীত হয়েছে? এই যে টায়ার্ড, তা টায়ার্ডটা আমি জানছি, আমার নলেজ হিসেবে টায়ার্ড আইছে। ইয়াস, টায়ার্ড আসছে নলেজ হিসেবে। এই টায়ার্ড যে আমি জানি, সেই কারণেই কিন্তু আমার কি এই জিনিসটা যে বিপরীত সেটা বুঝতে পারছি। সো এইটার শুরুতে আপনাকে অলদো দিতে হবে। ক্লিয়ার? সো এইটার শুরুতে আমি অলদো দিব। এখন মনে আছে, এই অলদোটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন শুরুতে থাকলে তার মানে এটা ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আছে। বেসিক ক্লিয়ার না এখন? যেহেতু ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আছে, সেহেতু এটা পরে কি হবে, কমা হবে। আর বাকি অংশটুকু সেম রাখবেন, কোনো চিন্তা নাই আর। সো অলদো শি ওয়াজ টায়ার্ড, শি ফিনিশড হার হোমওয়ার্ক। ডান, ভেরি গুড। এইবার আমি আরেকটা কাজও করতে পারি, সেটা কি, শি ফিনিশড হার হোমওয়ার্ক although she was tired but this time, কমাটা কিন্তু নাই। তার মানে আমার যদি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট অর্ডিনেটিং কনজাংশনটা পরের অংশ থাকে, তাহলে কি কমা দেওয়ার দরকার নাই। আর যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন শুরুতে থাকে, আই মাস্ট অ্যাড আ কমা। জিনিসটাকে বুঝতে পারছি সবাই? আচ্ছা, এইবার ধরেন আমি আরেকটা এক্সাম্পল দেই জাস্ট একটু দেখানোর জন্য। যে মনে করেন হি ইজ পুর, গরিব একটা উদাহরণ ছিল, হি ইজ পুর। আবার হি ইজ অনেস্ট। এখন দেখেন, নর্মালি গরিব মানুষের কিন্তু টাকা পয়সা নাই, তো সে চুরি বিদ্যা অর্জন করতেই পারে বা অনেক কিছু করতে পারে। তার টাকা পয়সা যেহেতু নাই, তার অনেকগুলো রিজন আছে খারাপ কাজ করার। বাট এইখানে কথা হচ্ছে এই দুইটা জিনিস, গরিব থাকার কারণে তার অনেস্টি কি আপনি এক্সপেক্ট করছিলেন? না। যেহেতু এক্সপেক্ট করেন নাই, পোর দেখেই তো বুঝতে পারছেন তার অনেস্ট হওয়াটা একটা বৈপরীত কাজ। এই পোর জায়গাটার আগে আপনি অলদোটা দিয়ে নেবেন, অলদো। তখন এটা শুরুতে কি দিতে হবে, অলদো দিয়ে নিতে হবে। সো অলদো দিয়ে নেবেন, তারপরে কি করবেন, প্রথম যেহেতু ডিপেন্ডেন্ট ক্লজে আগে আসছে, তাহলে এটার পরে কমা দিয়ে দিবেন। অলদো হি ইজ পুর হি ইজ অনেস্ট। মানে কথা হচ্ছে দুইটা বাক্যকে আপনি একসাথে নিয়ে আসতেছেন, এটাই কমপ্লেক্স সেন্টেন্স। যে আমি দুইটা বাক্যকে একসাথে নিয়ে আসবো, বাট প্রবলেমটা হচ্ছে এখানে ক্লজ লাগবে। সো যেটার সাথে আপনার সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে এটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ, আর যেটার সাথে থাকবে না সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ সামনে থাকলে কমা দিবেন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সামনে থাকলে কমা দিবেন না। বুঝতে পারছি? এই নলেজের উপর ভিত্তি করে আপনি সবকিছু করতে পারবেন।
বুঝতে পারছি? আচ্ছা, এই যে শিপা আপু বলতেছে ফার্স্ট সেন্টেন্সে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মনে হচ্ছে, কিভাবে মনে হবে আপনার কাছে? কারণ আপনার সাবঅর্ডিনেটিং কনজাংশনই তো হয়ে গেছে। সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটার সাথে দিবেন সেটাই তো হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ। আমি কি বলছি, ডিপেন্ডেন্ট ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন ছাড়া পারবে না। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন দেওয়া মানে ওইটার প্রতি আকাঙ্ক্ষা জন্মে যাওয়া। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটার সাথে দিচ্ছি আমরা? যেইটার মাধ্যমে আমি পরবর্তী বাক্যটা আমার অনুকূলে না প্রতিকূলে সেটা ডিপেন্ড করতেছে। শিপ আপু কি বুঝতে পারছেন? আপনি টায়ার্ড দেখেই তো হোমওয়ার্কটা শেষ করতে না পারার কথা ছিল, কিন্তু তবু করে ফেলছেন। সো আপনি টায়ার্ড, এইটা আমাকে জানান দিছে, পরবর্তী বাক্যটা হচ্ছে আমার কি বিপরীত, তাই এটার সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা আমি দিছি। আর যখনই সাবঅর্ডিনেটিং কনজাংশন আপনি দিয়ে ফেলবেন, তখনই এটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ। তানি আপু কি বুঝতে পারছেন জিনিসটা? সো এইটা হচ্ছে আপনার বোঝার উপায়। মনে রাখবেন, যখন আপনি কোনো কিছুর সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিবেন সেটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে। বুঝতে পারছি? আর ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে কোনটাকে চুজ করবেন? যেইটার মাধ্যমে আমি পরবর্তী জিনিসটাকে দেখলে বুঝতে পারবো যেটা আমার অনুকূল নাকি প্রতিকূল। পরের এক্সাম্পলটা দেখেন, বিকজ, আমাদের সবার পছন্দের বিকজ। এটা রিজনের জন্য, এটা পারপোজটা হচ্ছে রিজন, কোন একটা কারণ উল্লেখ করা। যেমন হি মিসড দ্য বাস, হি ওক আপ লেট। এবার বলেন, এখানে বিকজটা আমি মনে করেন রাখলাম না, দুইটা সেন্টেন্স দিলাম এখানে মনে করেন আলাদা আলাদা। একটা হি মিসড দ্য বাস, একটা হচ্ছে হি ওক আপ লেট, সে ঘুম থেকে দেরি করে উঠেছিল। আর হি মিসড দ্য বাস। এবার আমাকে বলেন তো কোনটার কারণ হিসেবে সে বাসটা মিস করছে, বা কোনটাকে কারণ হিসেবে উল্লেখ করা যায়? সে বাস মিস করছে দেখে কি সে ঘুম থেকে দেরিতে উঠছে, নাকি সে ঘুম থেকে দেরিতে উঠছে দেখে বাসটা মিস করছে? মেইন জিনিসটা কোনটার দিকে তাকালে বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি? ওক আপ লেট, এটাই তো মেইন কারণটা, নাই? তো মেইন যেটা, সেটার সাথে আমার কি করতে হয়? সাব অর্ডিনেটিং কনজাংশনটা দিতে হয়। যখনই আমি এখানে সাব অর্ডিনেটিং কনজাংশনটা দিয়ে দিলাম, এই অংশটা হয়ে গেল আমার ডিপেন্ডেন্ট ক্লজ। কারণ এইটুকু অংশ এখন বলেন বিকজ হি ওক আপ লেট, দেখেন পরবর্তীতে কিন্তু আরেকটা কিছু লাগবে, আপনার মনের ভাব প্রকাশ হচ্ছে না। সো এটা তখন ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেছে। তাহলে হি মিসড দ্য বাস বিকজ হি ওক আপ লেট। বুঝতে পারছি? হি মিসড দ্য বাস, সে বাসটা মিস করেছিল বিকজ হি ওক আপ লেট। এইটা আমরা সবাই জানি যে আই ড্রিঙ্ক ওয়াটার বিকজ ইট ইজ নিডেড ফর লাইফ। ঠিক আছে, আই ড্রিঙ্ক ওয়াটার বিকজ আই এম ভেরি মাচ থার্স্টি। সো এরকম অনেক কিছু আপনি বলতে পারেন বিকজ দিয়ে, বাট প্রবলেমটা হচ্ছে অ্যাজ এ রাইটার আমি কি বলছি, বাক্যে কমা দিলে সুন্দর। সো আপনাকে কি করতে হবে, যে জিনিসটা এখন অব্দি আপনারা কখনো করেন না, নর্মালি এই বিকজটাকে কখনো শুরুতে আনেন না আপনারা, কিন্তু আপনারা এখন থেকে কি করবেন, বিকজ হি ওক আপ লেট হি মিসড দ্য বাস। মনে রাখবেন প্রত্যেকটা খাতায় হি মিসড দ্য বাস বিকজ হি ওক আপ লেট থাকবে, কিন্তু কোন খাতায় বিকজ হি ওক আপ লেট হি মিসড দ্য বাস এইটা থাকলে সে মার্কস বেশি পাবে। আপনি নিজেও ভালো করে পড়ার সময় বুঝতে পারতেছেন যে সবচাইতে কমন জিনিস বিকজ দিয়ে লিখা, তবু কেউ বিকজটাকে শুরুতে এনে লিখে না। এটা আপনিও করেন না। আমি কি জিনিসটা বলতে পারছি? নেক্সট থেকে কখনো বিকজ দিয়ে যদি কোনো বাক্য লিখেন, ভালো রাইটার হওয়ার জন্য আপনার কোন অভ্যাসটা করবেন বলেন তো? অলওয়েজ বিকজটাকে আগে রাখবেন, কারণটাকে আগে রাখবেন, তারপরে কমা দিবেন। বিকজ হি woke up late he missed the bus। বুঝতে পারছি? এইবার মনে করেন একটা বাক্য আছে, আই আই ক্যান নট মিট ইউ বিকজ আই এম ভেরি বিজি। আই ক্যান নট মিট ইউ বিকজ আই এম ভেরি বিজি। এটাকে আপনি কিভাবে লিখবেন? আই ক্যান নট মিট ইউ বিকজ আই এম ভেরি বিজি। আই ক্যান নট মিট ইউ বিকজ আই এম ভেরি বিজি। এটাকে আপনি কিভাবে ডিল করবেন? গুড, এই তো, সাবাস, ধরে ফেলছেন। এই তো, এই চেঞ্জটাই চাই, এই চেঞ্জটাই চাই লিখার ক্ষেত্রে। আচ্ছা, এখন বলেন, এটা কি সবাই পারছি তো? এই তো গুড, এবার সবাই পারছি তো? এটা বলতে পারি তো? ওকে, এইবার আই ক্যান নট মিট ইউ বিকজ আই এম বিজি, এটাকে লিখতে পারি বিকজ আই এম বিজি আই ক্যান নট মিট ইউ। চলেন এই বাক্যটাকে আমরা অন্যভাবে বলি, আমি ব্যস্ত কিন্তু তবু আমি তোমার সাথে দেখা করতে পারবো। এখন তো দুইটা কন্ট্রাডিক্ট, আমি ব্যস্ত, আমি অনেক ব্যস্ত, আই এম ভেরি বিজি, বাট আই ক্যান মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে পারবো। এখন আপনি বাক্যটাকে কিভাবে লিখবেন দেখি? এবার আপনি রাইটার হইতে পারেন কিনা, না হলে ক্লাস করার দরকার নেই, আজকে চলে যান, বাকি ক্লাস বুঝবেন না আপনি। এই তো, ভেরি গুড। অলদো আই এম ভেরি বিজি, বাট অলদো আই এম
বিজি, ওকে, নো প্রবলেম। অলদো আই এম ভেরি বিজি আই ক্যান মিট ইউ। তার মানে মিট, বিজি থাকা সত্ত্বেও মিট করাটা কিন্তু আমার আমি এক্সপেক্ট করি নাই, যার কারণে আমি অলদোটা নিয়ে আসতে পারবো। সবাইকে এটা ক্লিয়ার হয়েছে? আর মনে রাখবেন, আপনি যখন উত্তর দিচ্ছেন, আমি জানতে চাই না কি হবে, আমি আপনার সেন্টেন্স জানতে চাই। অলদো হবে কিনা, বিকজ আগে হবে কিনা, দ্যাট ডাজন্ট কনসার্ন। এটা আমি প্রশ্ন করলে, বাট আমি যখন আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আপনাকে পুরো সেন্টেন্স লিখতে হবে। ওকে, সেন্টেন্স লিখতে হবে। ওকে, এবার কি পারবো না সবাই? কনফিডেন্ট আসতেছে যে বিপরীত বোঝাইলে কি করতেছি, কারণ বোঝাইলে কি করতেছি, এগুলো একটু ভালো করে কনফিডেন্ট আনতে হবে। তাহলে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে অলদো, যখন আমি বৈপরীত্যমূলক জিনিস পাবো, বিপরীত জিনিস পাবো, অলদোটা ইউজ করব। বুঝতে পারছি? অলদোটা ইউজ করব। আর যখন আমি কারণ বুঝাবো, তখন হচ্ছে, দাঁড়ান, এটা ইয়া হয়ে গেছে, কন্ট্রাডিকশন, বৈপরীত্য। ঠিক আছে, আচ্ছা। এইবার পরবর্তীতে আসেন, রিজন দেওয়ার সময় আরেকটা কিছু করা যায়। এইবার আমি আপনাকে বলি, দেখেন একসাথে তিনটা শেষ করে দিই। আমি একটা বাক্য বলি, ওইটাকে দেখে আপনার ইংরেজি করতে পারেন কিনা। ওকে, সবাই চ্যাট বক্সে যান, আপনার নলেজ দিয়ে আপনি ইয়া করবেন। আমি অসুস্থ হওয়ার কারণে আজকে ক্লাসটা করতে পারবো না। আমি অসুস্থ হওয়ার কারণে আজকে ক্লাসটা করতে পারবো না। লিখেন তো, আমি অসুস্থ হওয়ার কারণে আজকে ক্লাসটা করতে পারবো না। আজকের পর থেকে এটা আমাকে বলার সময় কিভাবে টাইপ করে দিবেন চ্যাট বক্সে। হোয়াটসঅ্যাপে মনে করেন আমাকে নক দিয়ে বললেন যে স্যার আজকে আমি অসুস্থ। আখি আপু আবার সিন্স লিখছে, আমি কি সিন্স পড়াইছি আখি আপু? যেটা পড়াইছে ওইটা পড়তে হবে আগে, এই যে এক্সট্রা কাজগুলো করা যাবে না। ঠিক আছে, আমি যেটা এক্সপেক্ট করি সেটা। এক্সট্রা কিছু থাকলে আপনার এটা ব্যক্তিগত নলেজ, আমার ক্লাসের নলেজ আগে থাকেন। সো বিকজ আই এম সিক, ইয়েস, বিকজ আই এম সিক আই ক্যান্ট অ্যাটেন্ড দ্য ক্লাস টুডে। এক্স্যাক্টলি, এই যে টুডে যারা লিখছেন তারা আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন। টুডে একটা টাইম, আপনি একটা জায়গায় পিটিআর এর টি বাদ দেন কি হবে? আমি কি জিনিসটা বোঝাতে পারছি? ক্লাসে ফোকাস রাখবেন। আমি কিন্তু একটা প্রত্যেকটা জিনিস অবজার্ভ করতেছি, এখানে লিখার মান ভালো হয়। আপনি ভালো রাইটার কিনা খারাপ রাইটার সেটা বুঝে দিবে আপনি ইনফরমেশন কি। আপনি যদি টুডে ছাড়া লিখেন, তাহলে আমি আপনার কাছে টাইমের ইনফরমেশন পেলাম না, আপনার মার্কস কমে যাবে। সো আপনি ভালো রাইটার না। আমি বলছি আজকে যেহেতু আমি অসুস্থ, আমি ক্লাসটা করতে পারবো না, তাহলে আজকে একটা ব্যাপার আছে, তো টুডেটা লিখতে হবে। সো বিকজ আই এম সিক আই ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস টুডে, বা বিকজ আই এম সিক টুডে আই ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এভাবেও লিখতে পারেন, যেটা ইচ্ছা। তাহলে বিকজ দিয়ে লিখছি না আমি, এখন আমি কমা দিতে পারছি। সো এটার জন্য আপনি একটা হাততালি পাবেন, বিকজ আপনি একটা ভালো কাজ করছেন, যে নর্মালি বাকিরা যেভাবে কারণটা দেয় আপনি এটা উল্টা ভাবে দিচ্ছেন। আচ্ছা, একই এসেতে বা একই প্যারাগ্রাফে আপনি কি দুইটা কারণ উল্লেখ করতে পারেন না? দুইটা ঘটনার কি কারণ আসতে পারে না? অবভিয়াসলি আসতে পারে। তো যখন একাধিক আসবে তখন কি আপনি বারবার বিকজ দিবেন না? তখন মনে করবে যে আপনার কাছে কোনো স্ট্রাকচার নাই। একবার বিকজ আগে দিলে, একবার বিকজ পরে দিবেন, একবার কমা ছাড়া দিলে, একবার কমা সহ দিবেন। জিনিসটাকে বুঝতে পারছি? কমা সহ যদি একবার দিয়ে ফেলেন, তাহলে পরেরটা যদি আসে তাহলে কমা ছাড়া দিবেন। মনে থাকবে? আমি বলছি কমা দিলে সুন্দর, দ্যাট ডাজন্ট মিন একই স্ট্রাকচার দুইবার ইউজ করা। আমার কথা হচ্ছে আপনি স্ট্রাকচারে ভ্যারাইটি আনবেন। আমার কথা কি বুঝতে পারছি? রোকসানা আপু লিখছে অলদো আই এম ইল আই ক্যান্ট অ্যাটেন্ড দ্য ক্লাস টুডে। রোকসানা আপু, আপনার কাছে আমার প্রশ্ন, অলদোটা কখন ব্যবহার করবেন? অলদোটা কখন ব্যবহার করবেন? সাপোর্ট করলে নাকি না সাপোর্ট করলে? আপনি অসুস্থ থাকলে আপনি ক্লাস করতে পারবেন, এটা তো আমি জানি। তাহলে আপনি অলদো কেন ব্যবহার করতেছেন? অলদো তো হচ্ছে আপনি ক্লাস করতে পারলে বলবেন অলদো, কারণ আপনি ক্লাস করতে পারার কথা না। তাহলে আপনি অসুস্থ, আপনি ক্লাস করতে পারবেন না, দুইটাই তো সাপোর্ট করলো। অসুস্থ দেখেই তো ক্লাস করতে পারবেন না। আমার কথা হচ্ছে সাপোর্ট না করে অলদো। এবার আসেন, এবার আস- আ- এবার আমার কথা হচ্ছে পরবর্তী পার্টটায় আসেন। যেহেতু আমি বললাম যে আমার একই জিনিস দুইবার আনা যাবে না, আমার লার্নার্স তখনই ভালো করবে যখন একই জিনিস দুইবার আনবে না একটা এসে রাইটিং এর মধ্যে। সো যদি আমার দুইবার আনতে হয়, তাহলে প্রথমবার কমা সহ দিব, দ্বিতীয়বার কি করব? কমা ছাড়া দিব। ঠিক আছে, কমা না আসলে আমার কোনো কিছু করার নেই, বিকজ আমার দুইবার যেহেতু আসছে, সেহেতু আমার স্ট্রাকচারে ভিন্নতা আনার জন্য আমার কমা ছাড়াও দিতে হবে। তাহলে আমি যে রিডার তাকে দেখালাম আমার কাছে কমা ছাড়া লিখারও নলেজ আছে, কমা সহ লিখারও নলেজ আছে। এইবার যদি আবার আসে বা আপনি আরেকটু ভিন্নতা আনতে চান, যে জায়গায় বিকজ দিচ্ছেন এই জায়গায় সিন্স দিতে পারবেন। তাহলে আবার লিখেন, আমি আজকে অসুস্থ থেকে আজকে আমি ক্লাসটা করতে পারবো না। সিন্স দিয়ে লিখবেন, যে জায়গায় আপনার বিকজ লিখছেন এই জায়গাতেই সিন্স হয়ে যাবে। লিখেন সিন্স, বিকজের জায়গায় জাস্ট সিন্সটাকে লিখবেন, বাক্যের বাকি অংশ সেম রাখবেন।
বিকজ এর পরিবর্তে মনে করেন শব্দটাকে রিপ্লেস করলেন সিন্স দিয়ে, এই তো গুড। সিন্স আই এম ইল টুডে আই ক্যানট অ্যাটেন্ড দ্য ক্লাস, সিন্স আই এম সিক টুডে আই ক্যানট অ্যাটেন্ড দ্য ক্লাস, সিন্স আই এম সিক আই ক্যানট অ্যাটেন্ড দ্য ক্লাস টুডে। এইবার নিজের বাক্যটাকে একবার নিজে মুখ দিয়ে পড়েন, প্রত্যেকে এটা করতে হবে, ফিল করতে হবে। সিন্স আই এম সিক আই ক্যানট অ্যাটেন্ড দ্য ক্লাস টুডে, সিন্স আই এম সিক আই ক্যানট অ্যাটেন্ড দ্য ক্লাস টুডে। মুখ দিয়ে পড়ছেন, এবার বলেন আপনার কাছে ভালো লাগছে কিনা, নিজের এই লেখাটার জন্য আপনার কাছে ভালো লাগতেছে কিনা। যদি ভালো লাগে সেটা আপনি আসলে ফিউচার ইউজ করতে পারবেন, ভালো না লাগলে এখন আপনি ইউজ করতে পারবেন না। গুড, ভালো লাগছে। এখন আপনি বলেন, কখনো কি আপনাকে যদি আমি ক্লাসের আগে এখন কোনো একটা ঘটনা লিখতে দিতাম, আপনি কি ঘটনাটা সিন্স দিয়ে কখনো লিখতেন? নিজের একটা অনেস্ট একটা অ্যান্সার দেন। কখন আপনি সিন্স দিয়ে কিন্তু রিজনটা লিখতেন না। মনে রাখবেন, রিডার যদি আনএক্সপেক্টেড কিছু পায় তাহলে আপনার জন্য ওই জায়গাটায় মার্কস ভালো পাওয়াটা ইজি হয়। সো এই সিন্সটাকে আজকের পর থেকে ইউজ করার চেষ্টা করবেন। বিকজ তো সবাই ইউজ করে, কিন্তু বিকজ কিন্তু সবাই প্রথমে ইউজ করে না, তাহলে আপনি প্রথমে ইউজ করে একবার ধামাকা লাগিয়ে দিবেন। আবার সিন্স কিন্তু সবাই ইউজ করে না, তাই সিন্স ইউজ করে ধামাকা লাগিয়ে দিতে পারবেন। আচ্ছা, সিন্স ইউজ করে যে লিখলেন, মনে করেন আবার সিন্স দিয়ে লিখতে চাচ্ছেন, তাহলে এবার পরেরটা কি লিখবেন বলেন তো? এবার সিন্স দিয়ে লিখবেন, কিন্তু এবার আমি সিন্স শুরুতে আনবো না। এবার বাক্যটা কিরকম হবে? জারিন আক্তার আপু লিখছে সিন্স অফ, না হবে না আপু। আমি আপনাকে সাবজেক্ট ভার্বের কথা বলছি, আপনি যদি ভার্ব দিয়ে এক্সট্রা প্রিপজিশন আনছেন তাহলে আপনি আমার রুলস ব্রেক করছেন। আমি বললাম না যে আমার কথার বাইরে এক্সট্রা কোনো কাজ করলে আপনি ধরা খাবেন। জারিন আপু বুঝতে পারছেন? আমি আপনাকে বলছিলাম দুইটা ক্লজের সাবজেক্ট আনতে, আপনি যদি এখন সিন্সটাকে বাদ দেন, দেখেন তো এটা কোনো সেন্টেন্স হয় কিনা। অফ মাই ইলনেস, এটা কি কোনো সেন্টেন্স হয়েছে জারিন আপু? এটা কোনো ক্লজ হয়েছে অফ মাই ইলনেস? আপনি বলেন, দেখবেন যে আপনার ক্লজই হয় নাই, তো সেই ক্ষেত্রে আপনি আমার রুলসই খাটাইতে পারবেন না। বুঝতে পারছেন জানেন আপু? আপনি লিখছেন সিন্স অফ মাই ইলনেস, হয়তো বিকজ অফ মাই ইলনেস লিখছিলেন, কিন্তু আপনি আমার ক্লজটাকে সমর্থন করেন নাই। বুঝতে পারছেন? এই জন্য এক্সট্রা কিছু করলে আপনি আটকে যাবেন। ঠিক আছে, আমি বলছি যেটা আমি পড়াবো সেটা অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার ভুল হবে না। নিজে নিজে কিছু করতে গেলে ভুল হয়ে যাবে। ওকে, আই অ্যাটেন্ড দ্য ক্লাস টুডে সিন্স আই এম সিক, ভেরি গুড। অ্যাটেন্ড দ্য ক্লাস, আই ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস টুডে সিন্স আই এম সিক, এই তো সবাই পারছেন। আচ্ছা, এবার যারা আই ক্যান্ট লিখছেন তারা সবাই লিখেন ঘুষি, তারা সবাই ঘুষি লিখেন। যারা আই ক্যান্ট লিখছেন তারা ঘুষি লিখেন। এটা পানিশমেন্ট, লিখতে হবে, এক্সট্রা জিনিস লিখতে হবে। যারা ক্যান্ট লিখছেন তারা ঘুষি লিখেন। এই তো সাবাস, এই তো খুশি হচ্ছি। আমি কল্পনা করতেছি আপনাদের এক একটা গালে ঘুষি পড়ছে। মনে রাখবেন, রিটেন ইংলিশে কখনো শর্ট ফর্ম লিখতে পারবেন না। মনে থাকবে এটা। রিটেন ইংলিশে কখনো শর্ট ফর্ম লিখতে পারবেন না, চিটিং করবেন, ফাঁকিবাজি করবেন, ডাইরেক্ট ঘুষি পড়বে। আজকের পর থেকে কোনো ক্যান্টমেন্ট হবে না, ক্যান্ট স্পোকেন ইংলিশে, বাট রিটেন ইংলিশে অলওয়েজ পুরো জিনিস। রিডারের এত ইচ্ছা নাই আপনার শর্ট ফর্মে গিয়ে খুঁজে বের করবে। ঠিক আছে, দ্রুত উত্তর দেওয়ার লাগবে না, আমার সঠিক উত্তর লাগবে। ঠিক আছে, মনে রাখবেন, রিটেন ইংলিশে টাইমই দেওয়া হয় লিখার জন্য বেশি। একটা রেসে লিখতে দেওয়া হয় আপনার আধা ঘন্টা 1 ঘন্টা, আর এটা বলতে গেলে তো 10 মিনিটই বলা যায়, কিন্তু আমি চাই আপনি লিখেন। ঠিক আছে, ওকে সবাই রাজি? আর ক্যান নটকে আলাদা লিখবেন না, ক্যান নট একসাথে লিখবেন, ক্যান নটের মাঝখানে কোনো স্পেস নাই। খাতায় লিখবো। আচ্ছা, এবার ডান। এবার পরবর্তী পার্টটা আমি কি বললাম, সিন্স দিয়ে লিখতে পারবেন। এই দেখেন, সিন্স ইট ওয়াজ রেইনিং, এটাকে বলতে পারতাম বিকজ ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টি হওয়ার কারণে উই স্টেড ইনডোরস, আমরা ভেতরে ছিলাম। সো স্টেড ইনডোরস কেন, বৃষ্টি হওয়ার কারণে। সো বিকজ দিয়েও বলতে পারতাম, সিন্স দিয়েও বলতে পারতেছি। ক্লিয়ার সিন্সের ব্যাপারটা? ওকে, গুড। আচ্ছা, তিলকাপু বলতেছে যারা আগে উত্তর দেয় তাদেরটা পড়েন, তাই শর্ট করে লিখছি। তাহলে বুদ্ধি খাতায় আমাকে পার্সোনাল ডিরেক্ট ট্রেনারের কাছে দিয়ে দিবেন আপনার উত্তর। ঠিক আছে। আর আগে উত্তর দেওয়াটাও একটা কোয়ালিটি, বুঝছেন? কিন্তু আগে যারা ভুল উত্তর দেয় তাদের কিন্তু ভুলই হয়। ঠিক আছে, ভুল উত্তর দেওয়া যাবে না। পারলে আগে সঠিক উত্তর দিয়ে দেখান একদম ফুল ফর্মে। ঠিক আছে, ওকে। এবার আসেন, সিন্স যে জায়গায় দিচ্ছেন এবার অ্যাজ দিয়ে সেই জায়গাটা লিখেন আবার। আমি আজকে অসুস্থ থেকে আজকে আমি ক্লাসটা করতে পারতেছি না, এবার অ্যাজ দিয়ে লেখেন। বিকজের জায়গায় সিন্স দিবেন, বিকজের জায়গায় অ্যাজ দিবেন। পড়া যায় বলতেছে, আমি বলতে বলতে বাইরে বৃষ্টি শুরু হচ্ছে, তাহলে প্রত্যেকদিন আমার একটা ক্লাস রাখেন, যেদিন গরম পড়বে সেদিন বৃষ্টির উদাহরণ দিয়েও বৃষ্টি শুরু হয়ে যাবে।
আচ্ছা, সো অ্যাজ আই এম সিক টুডে আই ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস, এই তাকিয়া আপু লিখছে আগে। সো অ্যাজ আই এম ইল আই ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস টুডে, গুড। অ্যাজ আই এম সিক টুডে আই ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস, অ্যাজ আই এম সিক টুডে আই ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এই যে শিপা আপু আবার আলাদা লিখছে। শিপা আপু এবার ঘুষি দিলেও কম পড়বে। কি দেওয়া যায় এটা আপনারা চিন্তা করেন। ক্যান নটকে আলাদা লিখছে, ক্যান নট আলাদা লিখবেন না। অ্যাজ আই এম সিক, সিকের পর কমার পরে 2 মাইল দূরে লিখছেন আই ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস টুডে। এগুলো কিন্তু ভুল হবে যখন আপনি আইএলটিএস এর রিটেন টেস্ট দিবেন। গালিব ভাই আয়ের আই দিছে ছোট হাতের, এটা ভুল হবে। পাংচুয়েশন মার্কস সাবধান। কে ফুল স্টপ দিয়ে শেষ করেন নাই, ভুল হবে। ফুল স্টপ না থাকলে মার্কস কম। ফুল স্টপ একদম কমপ্লিট বাক্য লাগবে। অ্যাজ আই এম সিক, আয়ের পরে এম এর মাঝখানে স্পেস নাই, এগুলো কিন্তু দেখে ফেলতেছে আমি, এগুলো কিন্তু ভুল। আমি ভুল মানে ভুল, আপনার খাতা দেখতেছি আমি, আপনি যখন লিখতেছেন আমি আপনার খাতা দেখতেছি। অরিজিৎ ভাই অ্যাজ দিছেন, কিন্তু অ্যাজ এর এ ছোট হাতের, বাক্যের শুরুতে কারো ছোট হাতের দিয়ে শুরু হয় না। ঠিক আছে, আমার দেখার বিষয় না আপনি পারতেছেন কিনা। তিলকা আপু বলছেন যে ভালো করে লিখছেন, তিলকা আপু দিছে আই ছোট হাতের, সরি তিলকা আপুটা বাদ। আবার তিলকা আপু ক্যান নট দিছে আলাদা আলাদা। এখন বলেন তিলকা আপু আপনার এখন কি করা উচিত? ক্যান নট আলাদা লিখা যাবে না, ঠিক আছে। শর্ট ফর্ম তো বাঁচিয়ে গেছেন, এবার শর্ট ফর্ম দেন নাই, কিন্তু এবার স্পেস দিছেন ক্যান, ক্যান আর নটের মাঝখানে। সো ক্যান নট আলাদা লিখা যাবে না, আর ক্যাপিটালাইজেশনে ফোকাস করতে হবে, ঠিক আছে। যেটা বড় হাতে সেটা বড় হাতের। সো অ্যাজ আই এম ইল, বাকিটা ঠিক 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 ঠিক, আর কারো ভুল চোখে পড়তেছে না। আর যেগুলো বলছে ওগুলোর মধ্যেই ভুল আছে সবার। আই ছোট হাতের দিছেন, ফুল স্টপ দেন নাই, তারপরে অ্যাজ ছোট হাতের দিছেন। আইএলটিএস এর রিটেনে সংক্ষিপ্ত লিখবেন না, জিনিসটাকে বুঝতে পারছেন। ফর্মাল রাইটিং এ কখনো সংক্ষিপ্ত লিখতে হয় না। আইএলটিএস একটা ফর্মাল এক্সাম, মনে থাকবে এটা। আইএলটিএস স্পোকেন আপনি হাজার কন্ট্রাকশন ফর্ম ইউজ করেন, রিটেনে করবেন না, এটা মাথায় রাখবেন অলওয়েজ। সো এটা গেল, এটা গেল। ওকে, ভালোভাবে দেখিনি তাই আমি এটাই বলছি, নিজের লেখাটাকে ভালোভাবে দেখেন আগে, নিজে যাচ করেন তারপর সেন্ড করেন। ওকে, সরি বলতে হবে না, আমার কাছে কোনো সরি নেই। ওই ঘুষি, না পারলে ঘুষি লিখবেন, মনে থাকবে। শেষ। তো বাকিরা ঠিক মতো লিখছেন, খালি লাস্টে জলিল ভাইয়া একটা ঘুষি প্রাপ্য। জলিল ভাই ক্যান নট, মানে 9টা 55-তে ক্যান নট লিখছে। আবার মানে আমি 9টা 53-তে বলে দিছি সবার ভুল বলতে বলতে, যে ক্যান নট আলাদা লিখবেন না। 9টা 55-তে নিয়ে আবার লিখছে নতুন করে ক্যান নট আলাদা। আফসোস, বড়ই আফসোস। আচ্ছা, বুঝতে পারছি। এখন বলেন আমরা কয় ভাবে তাহলে রিজন প্রকাশ করতে পারবো, দেখি কার উত্তর ঠিক হয়। কয় ভাবে? এখন সবাই লিখেন লাথি, সবাই লাথি লিখেন, তাড়াতাড়ি লাথি লিখেন। কুইক কুইক কুইক। এই তো সাবাস, ফিল করেন, নিজের পায়ে নিজের লাথি মারছেন। 6 ভাবে লিখতে পারবো, 3টা আগে এনে 3টা পরে এনে। 3 ভাবে পারবো না, 6 ভাবে পারবো রিজন লিখতে। কি শিখাইলাম এতক্ষণ ধরে? এই তো সাবাস। আরেকজন লিখতেছে কিছুই বলি নাই, কিছুই না বলে সেফ মনে করতেছেন। কিছুই না বললে আপনি কোনো লাইফ স্ট্রাগলই করলেন না। তো 6 ভাবে লিখতে পারবেন, তাহলে দেখেন, দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট। আজকের পর থেকে যত রিজন লিখবেন, 6টা ওয়ে আপনার কাছে আছে, মনে থাকবে। রেগুলার প্র্যাকটিস করবেন, 6টা ওয়ে প্র্যাকটিস করবেন। আরেকজন লিখতেছে বড় লত্তি, যেটা খুশি আপনি, যেটা খাইলে খুশি। তো পারবো এটা এখন আমরা। তাহলে যদি বৈপরীত্য প্রকাশ পায় তাহলে আমরা কি ইউজ করব? অল দো ইউজ করব। এবার যেখানে অল দো ইউজ করছেন সেই জায়গায় ইভেন দো ইউজ করেন। লিখেন, আজকে আমি অসুস্থ তবু আমি ক্লাসটা করতে পারবো, এটা ইভেন দো দিয়ে লেখেন। আজকে আমি অসুস্থ, সেটা আমি, তবু আমি ক্লাসটা করতে পারবো, ইভেন দো দিয়ে লেখেন তাড়াতাড়ি, ইভেন দো। অল দো না লিখে আপনি এবার চেষ্টা করতে পারেন ইভেন দো দেওয়ার। ইভেন দেও, ইভেন দো দেন। গুড, সবাই পারতেছে। ইভেন দো আই এম সিক, আই সবার ছোট হাতের হয়, এত কষ্ট হয়। আই মানে তো আপনি, আপনারই যদি আপনি সম্মান না দেন তাহলে কি হবে? আমরা গণ্যমান্য ব্যক্তিদেরকে আই দিয়ে বড় হাতের দিয়ে লিখি, আপনি নিজেরই সম্মান দেন না, তাহলে আর কি করার বলেন। সো ইভেন দো আই এম সিক টুডে আই ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস, ভেরি গুড। ইভেন দো আই এম সিক টুডে কমা আই ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস, বা আই উইল অ্যাটেন্ড দ্য ক্লাস, ওকে ভেরি গুড। ওকে, এখন পরে এনে ট্রাই করেন একবার, তাহলেই হবে। এখন একবার পরে এনে ট্রাই করেন, যারা একবার শুরুতে আনছেন তার একবার পরে নিয়ে আসবেন, তাহলেই হবে। ওকে, এবার কেউ ভুল করে নাই, এবার সচেতন নাগরিক সবাই, এই তো। আই আবার অনেকের ছোট হাতের হচ্ছে, একটু কমপ্লিট মানে ভুল মুক্ত বাক্য দেন তো আমাকে, ভুল মুক্ত বাক্য দিবেন, বুঝতে পারছেন। ইভেন দো আই এম সিক টুডে, তাসনিয়া আপু লিখছে ইভেন দো আই এম সিক টুডে আই ক্যান অ্যাটেন্ড দ্য ক্লাস, গুড। গুড, সবার এবার পারতেছে। এবার কমা মিসিং নাই, ক্যান নট আলাদা আলাদা লিখেনও নাই। ওকে, গুড, সাবাস, হচ্ছে। আচ্ছা, ইভেন থেকে বুঝতে পারছি।
কোনটা ভুল? তুষার ভাইয়া বলতেছে ইজেন্ট ইট রং ভাইয়া, কোনটা ভুল কথা বলতেছেন? তুষার ভাইয়ার ইয়াটা আমি বুঝতে পারি নাই, তুষার ভাইয়াটা একটু ভালো করে বলেন। গুড, ইভেন দো আই এম সিক টুডে আই ক্যান অ্যাটেন্ড দ্য ক্লাস, গুড। আচ্ছা, তুষার ভাই আমাকে ডিরেক্ট একটা মেসেজ দিয়ে বলেন, তাহলেই হবে। মনে রাখবেন অল দো যে জায়গায় ইউজ করবেন সে জায়গায় কি ইউজ করতে পারবেন? ইভেন দো। কি বলছি? অল দো যে সকল জায়গায় ইউজ করতে পারবেন সে জায়গায় কি ইভেন দো ইউজ করতে হবে। গুড। এবার যে জায়গায় ইভেন দো ইউজ করছেন সে জায়গায় শুধু দো ইউজ করেন, প্রত্যেকেই বাক্যটা লিখেন, শুধু দো ইউজ করেন। বাক্যটা আবার লিখেন। আমি জাস্ট আপনাকে বাক্য লিখে লিখে আজকে এটা কমপ্লিট করে দিচ্ছি। গুড, এই তো সবাই পারছে। ওকে, শুনেন, ইভেন দো আর অল দো আর দো যেটাই দেন না কেন বৈপরীত্য থাকতে হবে। যদি বৈপরীত্য না থাকে তাহলে কিন্তু হবে না। আমি রিজন তিনটা শিখাইছি, আমি আপনাকে বৈপরীত্য তিনটা শিখাইছি, একটা অল দো, ইভেন দো, একটা দো, আরো আছে। এবার মনে রাখবেন, দোটাকে ইউজ করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? ইভেন দো আমি সিক টুডে আই ক্যান্ট, ক্যান্ট বললে বাদ, ক্যান্ট বললে বাদ, ক্যান্ট বললে ভুল, ঠিক আছে? সবাই, অনেকে লিখছে যারা ইভেন দো দিয়ে ক্যান্ট লিখছিলেন তাদেরটা বাদ। নর্মালি ইভেন দো দিয়ে আপনি বোঝাচ্ছেন যে আপনি সিক ছিলেন তবু ক্লাসটা করতে পারবেন, সো ইউ ক্যান অ্যাটেন্ড দ্য ক্লাস। যারা ক্যান্ট লিখছেন তাদেরটা ভুল। আচ্ছা, সো এই তিনটা হচ্ছে বৈপরীত্য, বিকজ, সিন্স আর অ্যাজ, এগুলো হচ্ছে আপনার সব হচ্ছে রিজনের জন্য। সো এইগুলোর মধ্যে কোনটাকে আমি বলছি দোটাকে একটু কম ইউজ করবেন, ঠিক আছে? এত বেশি ইউজ করার দরকার নাই, দো ইউজ করবেন, ঠিক আছে? ক্যান নট দিস আমি দেখছি সীমা আপু, আমি সবারটা ভুল বলছি, সো ক্যান নট দিলে ভুল। আচ্ছা, জেবা আপু বলতেছে কেন, এরকম শর্ট কোশ্চেন করবেন না, আমাকে একটু ব্রড কোশ্চেন করবেন, ঠিক আছে? কারণ অনেকগুলো টপিক একসাথে হয়, তো কোনটার কেন জিজ্ঞেস করছেন সেটা আমার বুঝতে প্রবলেম হবে। আমাকে পুরো জিনিসটা বোঝান যে কোনটার উত্তর আপনি কেন চাচ্ছেন। আপনাকে যদি আমি বলি দো কেন কম ইউজ হবে, ইয়েস এটা বলেন। সো দো ইউজ করার কারণ হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ফর্মাল ল্যাঙ্গুয়েজ না, এটা স্পোকেন ইংলিশে ইউজ করা হয়। মনে রাখবেন স্পোকেন ইংলিশ রিটেন ইংলিশ আলাদা, স্পোকেন ইংলিশ মানে ইনফর্মাল, রিটেন ইংলিশ মানে ফর্মাল। আমরা যে ভাষায় কথা বলি আমরা কি সেই ভাষায় লিখি? আপনার কি মনে হয়? আমি যে আপনার সাথে কথা বলতেছি, আপনার মনে হয় আমি লিখার সময় এই ভাষাটা আমার থাকবে? না, আমার লিখার সময় ভাষার ওয়েটা চেঞ্জ হয়ে যাবে। তো দোটা এরকম স্পোকেনে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো যেটা আমার ইনফর্মালকে টাচ করে ফেলছে অলরেডি সেটাকে আমি ইউজ কম করব। আর যেটা সমৃদ্ধ হয়ে গেছে ফর্মালি শুধু ইউজ করতেছে, মানে আপনি খালি লিখার সময় দেখবেন অলদোই আসতেছে, বিকজ এটা একটা ফর্মাল লিখা। তার মানে লিখার মাধ্যমে যদি বোঝাতে পারেন যেটা ফর্মাল তাহলে আপনার জন্য সুবিধা। দো দিলে ভুল না, কিন্তু দোতে একটা কন্ট্রাডিকশন থাকে যেটা স্পোকেনে ব্যবহার করা হয়, চেষ্টা করবেন স্পোকেনে যে টার্ম ব্যবহার করা হয় সেগুলো রিটেনে না ব্যবহার করার, যাতে করে ওরা বুঝতে পারে যে আপনার স্পোকেনে আলাদা স্কিল আছে, রিটেনে আলাদা স্কিল আছে। জিনিসটাকে বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। এরপর আমরা পরবর্তীটায় যাই, কন্ডিশন, শর্ত দেওয়া দেওয়া। শর্ত দিয়ে দেওয়ার সময় আমার লাগবে ইফ, ওকে? যেমন ইফ ইট স্নোজ টুমরো, আগামীকালকে যদি বৃষ্টি হয়, উই উইল বিল্ড আ স্নোম্যান, আমরা একটা স্নোম্যান তৈরি করব, ঠিক আছে? এটা স্ট্রাকচারের মতো তৈরি করা যায়। তো যদি কালকে বৃষ্টি হয়, ইফ ইট স্নোজ টুমরো উই উইল বিল্ড আ স্নোম্যান, আমরা একটা স্নোম্যান তৈরি করব। তাহলে শর্তযুক্ত বাক্যে ইফ থাকবে, তারপরে কি হবে এটা পরবর্তীতে থাকতে হবে। কথা হচ্ছে এই কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আপনার জানতে হবে, এটা আগামী 5 নাম্বার ক্লাসে কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা জানবো, মনে থাকবে? 5 নাম্বার ক্লাসটা অবশ্যই করবেন কন্ডিশনাল সেন্টেন্স। বাট আপাতত এটুকু জানা রাখেন কন্ডিশনের সময় ইফ ব্যবহার করতে হয়, ওকে? আচ্ছা, এই জিনিসটা একটু মাথায় রাখেন। ওয়েন, ওয়েন কিন্তু একটা কি, ওয়েট, দেখা যাচ্ছে না। সো ওয়েন, এখন আমরা যে শব্দটা নিব সেটা হচ্ছে ওয়েন। ওয়েন শব্দটা হচ্ছে আমার জন্য একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা টাইম ইন্ডিকেট করে। যেমন ওয়েন শি অ্যারাইভস মানে সে যখন আসে, উই উইল বা উই উইল স্টার্ট দ্য মিটিং, আমরা তখন মিটিংটা স্টার্ট করব। তার আসার পর বা যখন সে আসবে, উই উইল স্টার্ট দ্য মিটিং, তাহলে যখন সে আসবে উই উইল স্টার্ট দ্য মিটিং।
এটাকে আবার লেখা যায় উইল স্টার্ট দ্য মিটিং ওয়েন শি অ্যারাইভস। ঠিক আছে, এবার মনে করেন আপনাকে আমি একটা দিলাম, আপনি একটা ওয়েন দিয়ে বাক্য লিখবেন, আমি জাস্ট যখনই বলবো যে যখন এটা করবেন তখন আপনি ওয়েন দিয়ে বাক্যটা লিখে ফেলবেন। ঠিক আছে, বলেন যখন তুমি আমাকে 100 টাকা দিবে আমি একটা চকলেট কিনবো। যখন তুমি আমাকে 100 টাকা দিবে তখন আমি একটা চকলেট কিনবো। আপনার মতো করে লিখেন তো দেখি, কমনটা লিখেন নাকি আনকমনটা লিখেন, দুইভাবে লিখার চেষ্টা করেন। যখন তুমি আমাকে 100 টাকা দিবা আমি একটা চকলেট কিনবো। যখন তুমি আমাকে 100 টাকা দিবা আমি তখন একটা চকলেট কিনবো। এই তো, ভুল পাইছি আমি, খালি ভুলের জন্য ওয়েট করি। সবার আগে যিনি উত্তর দিয়েছেন তিনিই ভুল করছেন, আশা আপু। ওয়েন ইউ সেন্ড 100 টাকা, আমি কিন্তু বলছি যখন তুমি আমাকে 100 টাকা দিবা, কাকে দিবা, অবজেক্টকে বাদ দিয়ে দিচ্ছেন, আমি কোনো ইনফরমেশন বাদ চাই না। যখন তুমি আমাকে আমাকে দিবা, তাহলে ওয়েন ইউ সেন্ড মি 100 টাকা আই উইল বাই আ চকলেট। ওয়েন ইউ সেন্ড মি অর ইউ গিভ মি, যেটা বলেন, ওয়েন ইউ গিভ মি 100 টাকা আই উইল বাই আ চকলেট। গুড, এই তো, ওয়েন ইউ উইল গিভ মি 100 টাকা আই উইল বাই আ চকলেট, যেটা ইচ্ছা আপনি লিখতে পারেন। এবার ওয়েনটাকে পরে দেন তো, ওয়েন তো সবাই শুরুতে দেয়। আপনার কি মনে হয় না ওয়েনটা সবাই শুরুতে দেয়? ইউনিক হবে কখন, যখন আমি ওয়েনটাকে পরে দিব। আপনার তো এখন নলেজ আছে ওয়েনটাকে পরে নেওয়ার, নাই? অবশ্যই আছে। ওয়েনটাকে একটু পরে নেন না কষ্ট করে, একটু ভিন্নতা রাখেন না, যাতে করে আনএক্সপেক্টেড কিছু ঘটে আপনার রাইটিংটা পড়ার সময়। আই উইল বাই আ চকলেট ওয়েন, এক্স্যাক্টলি, আই উইল বাই আ চকলেট ওয়েন ইউ উইল গিভ মি। এইবার যদি কারো কমা থাকে আই উইল বাই আ চকলেট লিখার পরে, খবর আছে। কিল ঘুষি তো খাইছেন, এবার বাকিগুলো খাওয়া বাকি আছে আপনার। খালি দেখি কেউ কমা দিছে কিনা আই উইল বাই আ চকলেটের পরে। না, সবাই সেফ। যাক, সবাই পাচ্ছেন। গুড। সো আই উইল বাই আ চকলেট ওয়েন ইউ গিভ মি 100 টাকা, বা ওয়েন ইউ উইল গিভ মি 100 টাকা। গুড, কোনো ভুল নাই, সাবাস। সো এইটা হচ্ছে আপনার যখন কোন একটা কিছু ঘটবে, মানে টাইম, যে যখন কিছু হবে, মানে একটা টাইমের পারপোজ, যেটা টাইমটাকে উল্লেখ করতেছেন, কোনো একটি কিছু ঘটার টাইম। তো যখন কিছু ঘটবে ওয়েন দিয়ে সেটা বলবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, গুলো দেখাচ্ছি আমার কমপ্লেক্সের, এবং আইএলটিএস কিভাবে ইউজ করবেন সেটা আমি পরে বলতেছি। এবার আসেন আনলেস। আনলেসটাকে চিন্তা করেন ইফ নট দিয়ে। আনলেসটাকে কি দিয়ে চিন্তা করতে বলতেছি? ইফ নট, ইফ দিয়ে বাক্য বলছিলাম না? সো এইটাকে ইফ নট চিন্তা করেন। যদি মনে করেন আপনি বলেন যে ইফ তুমি যদি আসো আমি খাবো, তাহলে ইফ ইউ কাম আই উইল ইট, এটা কি একটু লেখেন। তুমি যদি আসো আমি খাবো, ইফ ইউ কাম আই উইল ইট, এটা কি একটু লিখেন আপনারা। ইফ ইউ কাম আই উইল ইট, তুমি যদি আসো আমি খাবো, আই উইল ইট। আচ্ছা, এবার আমার কথা হচ্ছে এইটাকে আমি বলবো তুমি যদি না আসো তখন কি হবে? তা শর্তের মধ্যে একটা নেগেটিভ না? যদি না আসো, শর্ত হচ্ছে তুমি যদি এটা না করো, তাহলে ইফ ইউ নট কাম বা ইফ ইউ ডোন্ট কাম, এরকম করে বলতে পারেন। এই ইফ নটটাকে আপনি আনলেস দিয়ে বলবেন, ইফ নট বলবেন না। রিটেনে ইফ নটটাকে আনলেস বলবেন, তুমি যদি না আসো তাহলে আনলেস ইউ কাম। জিনিসটাকে বুঝতে পারছি? আনলেস ইউ কাম, আনলেসের পর আর নট দিতে হবে না। মনে করেন ইফ আর নট ওইটার মধ্যেই আছে, তাহলে আনলেসের পরেও ইউ কামই হচ্ছে। ইফের পরেও ইউ কাম হবে, আনলেসের পরেও ইউ কাম হবে। কিন্তু ইউ কামের যে এক্সপ্রেশনটা নেগেটিভ হবে আনলেস দিলে। জিনিসটাকে ধরতে পারছেন? তাহলে আনলেস ইউ কাম, তাহলে আমি কি আই উইল ইট বলবো নাকি আই উইল নট ইট বলবো? আই উইল নট ইট বলবো। তুমি যদি না আসো আমি খাবো না। আই উইল নট ইট, আনলেস ইউ কাম আই উইল নট ইট। ধরতে পারছি? এটা কিন্তু সবাই ভুল করে, বিশ্বাস করেন। যারা কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষা দিত ইন্টারমিডিয়েটে তারা এই জায়গাটা ভুল করতো। ইফ বলা ইফ নট বলা এক না। ইফ বললে রেজাল্টটা যেটা হবে, ইফ নট বললে রেজাল্টটা ভিন্ন হবে। ইফ বললে বলছেন আই উইল ইট, তাহলে ইফ নট বললে বলবেন আই উইল নট ইট। তাহলে ইফ আর ইফ নট দুটা সেম জিনিস, সরি দুইটা ভিন্ন জিনিস। তাহলে ইফ নটকে আনলেস দিয়ে বলবেন। বুঝতে পারছি? যদি নাকি আপনি আনলেস দিয়ে বলবেন, কিন্তু বাক্যটা কিন্তু সেমই থাকবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি আরেকজন লিখতেছে তুমি যদি না আসো আমি বেশি বেশি খাবো, হ্যাঁ বেশি বেশি খান, আপনারই লস। ঠিক আছে, বেশি খাওয়া উচিত না, মনে রাখবেন। দেখেন, ইফ ইউ ডাই, দেখেন ছন্দ আকারে বলি, ইফ ইউ ডাই আই উইল ক্রাই। মানে কি, তুমি যদি মরো আমি কান্না করব। ইফ ইউ ডাই আই উইল ক্রাই। বাট আমার কথা হচ্ছে, এবার আমি বলতে চাচ্ছি ইফ ইউ ডোন্ট ইউ ডোন্ট ডাই আই ওন্ট
ক্রাই। তুমি যদি না মরো আমি তো কান্না করব না। কিন্তু এই ইফ আর নটটাকে আমি এখন গায়েব করে দিব। ইফ নটটা গায়েব করে দিলাম, ইফটাকে গায়েব করে দিলাম, আমি কি লিখতে পারবো এই ইফ নটের পরিবর্তে? আনলেস ইউ ডাই। তখন আর ডু লাগবে না, নট আনার জন্য ডু লাগছিল। সো আনলেস ইউ ডাই আই উইল নট ক্রাই। তাহলে দেখেন ইউ ডাই দুইটাই সেম আছে, বাট একটাই হচ্ছে আই উইল ক্রাই, একটা হচ্ছে আই উইল নট ক্রাই। জিনিসটা কি বুঝতে পারছি? একটা হচ্ছে যদি এটা না করো সেটা হবে আনলেস, আর যদি করো সেটা হবে ইফ। মনে থাকবে এটা। ফলাফল কিন্তু সেম হচ্ছে না, একটা কানা করতেছেন একটা করতেছেন না। ওকে, আর মনে হয় না বোঝানো দরকার হবে। আচ্ছা, এরপর পরবর্তীটায় আসেন। এই ওয়াইলটা ইউজ করবেন কন্ট্রাস্টিং এর জন্য। এবং এই কন্ট্রাস্টিংটা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা একটু বুঝেন। একটু আগে তো অলদো ব্যবহার করছেন। যখন আপনি দুইটা জিনিসকে একসাথে উল্লেখ করবেন, কথাটা শোনেন, নাহলে কিন্তু এটা ইউজ করতে পারবেন না। বুঝেন? যখন আপনি দুইটা জিনিসকে একসাথে উল্লেখ করবেন কিন্তু দুইটা বিপরীত, বুঝুন ভালো করে, তারপর আমি বলি। দুইটা জিনিসকে একসাথে উল্লেখ করবেন, আবার দুইটা বিপরীত ঘটনা। আমি কিন্তু বলতেছি না একটা ঘটছে এক্সপেক্ট করছি আরেকটা, এখানে কিন্তু এক্সপেকটেশন আসবে না। কথাটা বুঝেন? আমি কিন্তু এখানে কোনো এক্সপেকটেশনের কথা বলতেছি না। আমি কফি খাই বলে কি আপনার কফি খাইতে হবে? আপনি বলেন। আমার পছন্দ কফি, তার মানে কি আপনারও পছন্দ কফি হইতে হবে? আমি কি আপনার প্রতি এক্সপেক্ট করবো যে আপনি কফি খাবেন, আপনার কফি পছন্দ হওয়া উচিত, এরকম কি আমি কোনো দাবি করতে পারবো? না, দেয়ার উইল বি নো এক্সপেকটেশন যে আপনার কাছে কফি পছন্দ হবে। আমার কথা হচ্ছে, আমি একটা জিনিস পছন্দ করি, সেখানে আপনি আরেকটা জিনিস পছন্দ করতে পারেন। ঠিক আছে, এটা সাইমultaneously চিন্তা করতে পারেন যে একই সাথে আমার পছন্দ কফি, আপনার পছন্দ চা। তো এই যে দুইটা ভিন্ন ঘটনা ঘটলো, এখানে কিন্তু কোনোটার সাথে কোনোটা কানেকশন নেই, কোনো এক্সপেকটেশন নেই। তো এই ক্ষেত্রে আপনাকে ওয়াইল দিয়ে বাক্যটা স্টার্ট করতে হবে। কি দিয়ে বাক্যটা স্টার্ট করতে হবে? ওয়াইল দিয়ে। এটাকে হোয়াইল বলবেন না, ওয়াইল বলবেন। WH এর এইচটা সাইলেন্ট থাকে উচ্চারণের সময়। তো এবার দেখেন, আই লাইক কফি মানে আমি কফি পছন্দ করি। শি প্রিফার্স টি মানে সে চা পছন্দ করে। ঠিক আছে, শি প্রিফার্স টি, সে চা পছন্দ করে। আই লাইক কফি, আমি কফি পছন্দ করি। এখন বলেন তো, আই লাইক কফি এইটা দেখে কি আমি এক্সপেক্ট করতে পারবো সে আসলে কি পছন্দ করবে? বৈপরীত্য দুইটাই। উপরে একটা বৈপরীত্য ছিল, কি ছিল? যে শি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল। তাহলে সে হোমওয়ার্ক করবে না, এটা কি আমার এক্সপেকটেশনের খাতায় ছিল কিনা? যে সে হোমওয়ার্কটা শেষ করতে পারবে না কারণ সে টায়ার্ড ছিল। কিন্তু ওই এক্সপেকটেশনের বিপরীত ঘটনা ঘটছে এখানে। এখানে কি আমার বাক্যের বিপরীত ঘটনা ঘটছে নাকি এক্সপেকটেশনের বিপরীত ঘটনা ঘটছে? এটা কি ধরতে পারছেন ব্যাপারটা? অল দ্য ইভেন্ট যেটা হচ্ছে ওটা হচ্ছে এক্সপেকটেশনের বিপরীত ঘটনা। মানে আমি যেটা এক্সপেক্ট করছিলাম সেটা বিপরীত। আমি ধরে নিয়েছিলাম সে ক্লান্ত হইলে তো সে হোমওয়ার্ক করতে পারবে না, কিন্তু এই তো হোমওয়ার্ক করে ফেলছে। তাহলে তো এক্সপেকটেশনের বিপরীত ঘটনা ঘটে গেল। তখন অল দ্য ইউজ করা। বাট যখন আমার এখানে বাক্যের বিপরীত, মানে আমি যে সেন্সটা দিলাম এই সেন্সটার পরিপ্রেক্ষিতে তার উল্টা আরেকটা ঘটনা, তখন আমার ওয়াইল দিতে হবে। যে ওয়াইল আই লাইক কফি, যেখানে আমি কফি পছন্দ করি সেখানে সে চা পছন্দ করে। কথাটা এরকম, যেখানে আমি কফি পছন্দ করতেছি সেখানে চা পছন্দ করতেছে সে। সো ওয়াইল আই লাইক কফি আই প্রেফার টি, সরি শি প্রেফার্স টি। মনে রাখবেন, লাইক ইউজ করবেন, যেখানে একবার লাইক ইউজ করে ফেলবেন সেখানে পরের বার প্রেফার ইউজ করবেন। কি ইউজ করবেন? প্রেফার। একবার লাইক ইউজ করলে আরেকবার প্রেফার ইউজ করবেন, আরেকবার লাভ ইউজ করবেন। ভিন্ন ভিন্ন তিনটা শব্দ, লাইক, প্রেফার, লাভ। একই শব্দ দুইবার আনবেন না। যে এই কাজগুলো ভালো করতে পারবে, যে একই স্ট্রাকচার হুবহু দুইবার দিব না, একই শব্দ হুবহু দুইবার দিব না, তার মার্কস ভালো হবে। এবার আসেন, ওয়াইল আই লাইক কফি, এখানে কি কোনো এক্সপেকটেশন গ্রো করতেছে যে তার চা হবে না কফি হবে? কোনো এক্সপেকটেশন না, কোনো এক্সপেকটেশন নাই। যেহেতু কোনো এক্সপেকটেশন নাই, এখানে কোনো কিছু আমি বুঝতে পারবো না। আই প্রেফার কফি, শি প্রেফার সামথিং এলস। তো এইখানে জাস্ট আমার ওয়াইল দিয়ে সেটা লিখতে হবে, এখানে কোনো এক্সপেকটেশন জড়িত নাই। এখানে জাস্ট দুইটা নর্মাল আলাদা আলাদা বিষয় দেওয়া আছে, দুইটা আলাদা আলাদা চয়েস দেওয়া আছে, তাই আমি ওয়াইল দিছি। ওয়াইল আই লাইক কফি শি প্রেফার্স টি। এবার আপনি আমাকে বলেন তো, আমি একটা বাক্য বলি, এটা আপনি লিখে দেখান। যেখানে আমি ক্রিকেট খেলি সেখানে আমার ভাই ফুটবল খেলে, সে আরেকটা কাজ করতেছে। যেখানে ক্রিকেট খেলতেছি সেখানে সে আরেকটা কাজ করতেছে, ফুটবল খেলতেছে। তো এটাকে আপনি কিভাবে লিখবেন? আমি ফুটবল খেলি, স্যার আমি ক্রিকেট খেলি, কিন্তু আমার ভাই খেলতেছে ফুটবল। আমি খেলতেছি ক্রিকেট, আমার ভাই খেলতেছে ফুটবল। এবার আপনি কি বলবেন? এই যে আখিয়াপুরে যদি গুলি করা যেত। আমি তো বলি নাই প্রেফার করেন, আমি কি পছন্দের কথা বলছি এখানে? এটা কি লাইক হইলো? যে কথা শোনে না সে ভালো পাবেও না।
আমি বলছি যেখানে আমি ক্রিকেট খেলি সেখানে আমার ভাই ফুটবল খেলে, আমি কি একবার বলছি পছন্দ করে? খেলে। তো যেখানে আমি ক্রিকেট খেলি সেখানে আমার ভাই ফুটবল খেলে। সো ওয়াইল আই প্লে ক্রিকেট, মাই ব্রাদার প্লেস ফুটবল। ওয়াইলটাকে বুঝতে পারছেন? এখানে কিন্তু দুইটা আলাদা কাজ। এখানে কিন্তু কোনো এক্সপেকটেশনের বিষয় নাই, আমি একটা কাজ করতেছি সে আরেকটা কাজ করতেছে। মানে আপনি একটা করতেছেন সে অন্যটা করা, সেটাই ওয়াইল দিয়ে বলবেন। মনে থাকবে এটা। এটাকে ভিন্নভাবে কিভাবে লিখবেন? মাই ব্রাদার প্লেস ফুটবল ওয়াইল আই প্লে ক্রিকেট, উল্টাটা করে দিতে পারেন। আচ্ছা, আরেকটা দিতে পারেন। আহ আমি মাছ খাই আর আমার মা খায় মাংস। আমি খাই মাছ, আমার মা খায় মাংস। এটাকে আপনি কিভাবে দিবেন? আমি কিন্তু বলবো না কমপ্লেক্স সেন্টেন্স আকারে, আমি জাস্ট দুইটা ইনফরমেশন দিলাম। আমি খাই মাছ আর আমার মা খায় মাংস, এই দুইটা সেন্টেন্সকে কিভাবে লিখবেন বলেন? আমি খাই মাছ, আমার মা খায় মাংস, এই দুইটা তথ্য আমি আপনাকে দিলাম। এটাকে এখন আপনার খাতায় লিখতে হবে। খাতা সুন্দর করে লিখতে হবে, পারলে সিম্পলে লিখেন, কম্পাউন্ডে কমপ্লেক্সে লিখেন। বাট আমি জানি আপনি এটা কমপ্লেক্সে লিখতে পারবেন। ওয়াইল আই ইট ফিশ মাই মাদার ইটস মিট। এটা আপনার অ্যাচিভমেন্ট, বুঝতে পারছেন? এই যে দুইটা তথ্য দিয়ে এখন আপনি একটা কমপ্লেক্স লিখতে পারতেছেন, এইটা অ্যাচিভমেন্ট। এইটা যদি মাথায় থাকে তাহলে সারা জীবন আর ভুল হবে না। ওয়াইল দিয়ে কিন্তু সবাই লিখে না, বুঝতে পারছেন? ওয়াইল দিয়ে কিন্তু কেউ লিখে না। সো এটা কিন্তু আপনার জন্য আমি বুঝিয়ে দিচ্ছি সিচুয়েশন অনুযায়ী আপনার কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি করবেন। যাই আসুক না কেন, রিজন আসুক, বৈপরীত্য আসুক দুইটা বাক্যে, মনে করেন দুইটা বাক্য পাশাপাশি বসালে কোনো না কোনো কিছু তো আসবে, হয় রিজন, নয় বৈপরীত্য, নয় আপনি একটা কাজ করতেছেন সে আরেকটা কাজ করতেছে, তখন ওয়াইল। বুঝতে পারছি? সিম্পল কথা হচ্ছে অল দো, ইভেন দো, দো, এইটা মূলত আগের সেন্টেন্সে বা আগের ক্লজের পরিপ্রেক্ষিতে পরে যদি বিপরীত কিছু ঘটে সেটা। আর ওয়াইলটা ইউজ করবেন একটা কাজ করার সময় ওই কাজটা না করে অন্য একটা কাজ করা। বুঝতে পারছেন? আপনি কফি পছন্দ করছেন, সে কফি পছন্দ না করে অন্য কিছু করছে, তো এইটার ক্ষেত্রে আপনি ওয়াইল দিবেন। ওকে। আচ্ছা, এবার পরেরটা সহজ। বিফোর, টাইম উল্লেখ করার সময়, যে ফিনিশ ইউর হোমওয়ার্ক, তাদের হোমওয়ার্ক শেষ করো, বিফোর ইউ গো আউট, বাইরে যাওয়ার আগে। বিফোর ইউ গো আউট ফিনিশ ইউর হোমওয়ার্ক, এটা সবাই পারার কথা। ঠিক আছে? ওই যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এরকম টাইপের আর কি। সো এরকম বিফোর ইউ গো আউট এটাকে আগে দিবেন, এখন থেকে এইটুকু চেঞ্জ আনবেন, এটাকে জাস্ট এইটুকু করতে হবে। ঠিক আছে? যেমন আমি মনে করেন আহ, আমি আপনার ক্লাস করব খাওয়ার আগে, আমি খাওয়ার আগে আপনার ক্লাস করবো, এটাকে ইংরেজিতে কিভাবে লিখবেন দেখি, পারেন কিনা এবার? আমি খাওয়ার আগে আপনার ক্লাস করব, আমি খাওয়ার আগে আপনার ক্লাস করব, দেখি কে লিখতে পারে দ্রুত। আর 5-10 মিনিট হবে ক্লাস। আমি খাওয়ার আগে আপনার ক্লাস করব, আমি খাওয়ার আগে আপনার ক্লাস করব, দেখি। না, আমি মার্কস দিব না, শিপা আপুকে 0 দিব। কারণ আমি বলেই দিছি যে বিফোরটাকে আগে ইউজ করবেন অলওয়েজ, কারণ বিফোর সবাই পরে ইউজ করে। বিফোর আই ইট আই উইল অ্যাটেন্ড ইউর ক্লাস, বিফোর আই ইট আই উইল ডু ইউর ক্লাস, এক্স্যাক্টলি। বিফোর আই ইট এর পর কমা দিবেন। বিফোর আই ইট, চম্পাপু, চম্পাপুর ঘুমে ধরছে, চম্পাপু লিখছে বিফোর আই ডু দ্য ক্লাস আই অ্যাটেন্ড দ্য ক্লাস। বিফোর আই ইট হবে চম্পাপু, ঘুম থেকে উঠুন, ক্লাস করার সময় হয়েছে। ঠিক আছে? সো বিফোর আই ইট আই উইল অ্যাটেন্ড ইউর ক্লাস, বিফোর আই ইট অ্যাটেন্ড ইউর ক্লাস। গুড, সবাই পারছেন। ওকে, ডান। ঘুষি, কিছু হইলেই ঘুষি এখন না। আর সেম জিনিস আফটার, আমি আপনার ক্লাস করবো খাওয়ার পরে, আমি খাওয়ার পরে আপনার ক্লাস করবো, তাহলে সেম। এখন খাওয়ার পরে কিভাবে লিখবেন? আফটার আই ইট আই উইল অ্যাটেন্ড ইউর ক্লাস। ঠিক আছে? কিন্তু কমা দিতে হবে, আমি পছন্দ করি কমা, কমা ছাড়া সৌন্দর্য হয়। সো আফটার আই ইট আই উইল অ্যাটেন্ড ইউর ক্লাস। পারবো এটা এখন? এটা চেঞ্জটা কোথায় আনতে বলছে বুঝছেন তো? আপনার লিখার মধ্যে আমি চেঞ্জ বুঝবো যে আপনি আসলে কোত্থেকে শিখছেন। ঠিক আছে? আপনার লিখা দেখলেই বুঝে যাব যে আপনি কোত্থেকে শিখছেন, আপনি আমার কাছ থেকে শিখছেন কিনা। সো এই তো, তাহলে এ মোট শিখলাম। এরপরটা দেখেন অটোমেটিক আপনার কমপ্লিট। দো কি শেষ হয়ে গেছে না আমাদের? পারবো না দো? অলরেডি অল দো যে জায়গায় ইউজ করবো সেই জায়গায় তো দো ইউজ করবো, তো আমার আলাদা করে শেখা দরকার কি? অ্যাজ কি পারবো না আমরা? বিকজ যে জায়গায় ইউজ করছি সেই জায়গায় এখন আমরা কি ইউজ করবো? অ্যাজ ইউজ করবো, রাইট? আচ্ছা, গুড, পারবো। আচ্ছা, এবার ওয়েদারে আসেন। ওয়েদারটা একটু মাথায় রাখবেন, তুমি কোনো কিছু করবা কিনা এটা আমার জানা প্রয়োজন। এ করবা কিনা, করবা কি, এই যে টাইমের কোশ্চেন কোশ্চেন করতেছি, সেটা ওয়েদার দিয়ে বলবেন। কি দিয়ে বলবেন? ওয়েদার। ওয়েদার বানানটা একটু লেখেন, সবাই ওয়েদার বানানটা ভুল করেন, নিজে নিজে একটু ওয়েদার বানানটা লিখেন। পারলে যতবার ইচ্ছা টাইপ করেন ওয়েদার বানান, এটা ভুল করবেন না। WHETHER, ওয়েদার। ঠিক আছে? ওয়েদার, গুড। আচ্ছা, ওয়েদার, এই ওয়েদারটা হচ্ছে কোন একটা কিছু করবা কিনা। এই দেখেন কিভাবে আসতেছে, আই ডোন্ট নো, আমি জানি না। ওয়েদার শি উইল কাম টু দ্য পার্টি, মানে ওয়েদার শি উইল কাম টু দ্য পার্টি আই ডোন্ট নো, তার মানে সে পার্টিতে আসবে কিনা আমি জানি না। দেখেন,
শি উইল কাম টু দ্য পার্টি, সে পার্টিতে আসবে, কিন্তু এটা কি না, মানে এটা আসবে কি না, কিনাটাকে বোঝানোর জন্য ওয়েদারটাকে ইউজ করতেছেন। এটা কেউ ইউজ করতে পারে না, বিশ্বাস করেন, একদম গ্যারান্টি দিয়ে বললাম, এটা কেউ ইউজ করতে পারে না যখন এটা হঠাৎ করে লেখার সময় আসে। সে এটা করবে কিনা, এই ওয়েদার দিয়ে এটা স্টার্ট করতে হয়। কোনটা করবে কিনা, তাহলে ওয়েদার দিয়ে সেটা বলেন। বুঝতে পারছি। সে ফুটবল খেলে কিনা আমি জানি না, লেখেন তো, সে ফুটবল খেলে কিনা আমি জানি না, সে ফুটবল খেলে কিনা আমি জানি না, তাহলে আই ডোন্ট নো whether he plays football। আর আগে দিলে whether he plays football, comma, I don't know whether he plays football, I don't know। কত সুন্দর লাগতেছে বাক্যটা, একটু দেখেন। আর যারা ডোন্ট নো লিখছেন, প্লিজ একটা লাথি চাই আপনাদের জন্য পুরস্কার হিসেবে। যারা ডোন্ট লিখছেন, ডোন্ট মুখে বলেন না, আমি তো মুখে বলতেছি ডোন্ট, লেখার সময় ডো নট। সো ওয়েদার হি প্লেস ফুটবল আই ডু নট নো, এটা লেখার সময় মুখে তো ডোন্টই বলবো আমি, তাই বলে কি আপনি ডোন্ট লিখবেন? ডান। সো বুঝতে পারছো ওয়েদারের ব্যাপারটা, কোনটা কিছু করবে কিনা, তাহলে ওয়েদার সেই জিনিসটা, তারপর বাকি কাজ। এখন তো কমা কোনটা, কমা দেখেন কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু এখন আপনার ভুল হবে না, আগে পরে নিচ্ছেন, কিন্তু কমার কি কোনো সমস্যা হচ্ছে আপনার? এতগুলো কমপ্লেক্স সেন্টেন্স প্র্যাকটিস করার পর দেখবেন কমা নিয়ে কিন্তু আপনার কোনো প্রবলেম হচ্ছে না। অথচ কমাতে সবাই ভুল করে। প্র্যাকটিস করলে, আপনি এখানেই প্র্যাকটিস করতেছেন এতে অবস্থা, বাসায় প্র্যাকটিস করলে দেখবেন এইগুলো পাংচুয়েশন মার্ক কখনোই ভুল হবে না। এবার আসেন আনটিল। আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কোনো একটা কাজ হবে। যেমন স্টে হিয়ার, আনটিল, টিলে একটা এল থাকে, এটা অনেকেই ভুল করে, আনটিলে একটা এল, আর যদি শুধু টিল দেন তাহলে দুইটা এল, মনে থাকবে, টিল দুইটা এল, আনটিল একটা এল। আন দিয়ে মনে করবেন যে একটা এল কে টাইনে আইনা ফেলছি, তার জন্য একটা এল। বুঝতে পারছি। ডু নট একসাথে লিখবেন না, শুধুমাত্র ক্যান নট কে একসাথে লিখবেন, ঠিক আছে হিরাপো? ডু নট কখনো একসাথে লেখা যাবে না, শুধু ইয়ার ক্ষেত্রে। আচ্ছা, কতক্ষণ ক্লাস হবে এটা ডিপেন্ড করে আপনি কতক্ষণ, কত তাড়াতাড়ি কমেন্ট করে আমার সাথে সাপোর্ট দিবেন, কারণ এই কাজ তাড়াতাড়ি হয়ে যেত যদি আপনি তাড়াতাড়ি বুঝেন। আর একটা দুইটা আছে, সমস্যা নেই। সো স্টে হিয়ার আনটিল আই রিটার্ন, মানে হচ্ছে আমি যতক্ষণ না পর্যন্ত, এই দেখেন স্টে হিয়ার, তুমি এখানে থাকো, আনটিল যতক্ষণ না পর্যন্ত, আই রিটার্ন যতক্ষণ না পর্যন্ত কি, আমি আসি, আই রিটার্ন, স্টে হিয়ার আনটিল আই রিটার্ন। ঠিক আছে। এবার বলেন আমি খাবো না যতক্ষণ না পর্যন্ত, এই যে খিদা পাইছে না, এবার লেখেন আমি খাবো না যতক্ষণ না পর্যন্ত ক্লাস শেষ হবে। দেখি তো কে লিখতে পারেন, এটা লিখতে যদি সবাই পারেন তাহলেই হয়ে যাবে। আমি খাবো না যতক্ষণ না পর্যন্ত আপনি ক্লাস শেষ করেন, ক্লাস শেষ না হওয়া পর্যন্ত আমি খাবো না। তাহলে কিভাবে লিখবেন? প্রথমে লিখবেন আমি খাবো না, আই ওন্ট ইট আনটিল দ্য ক্লাস ইজ ওভার, আনটিল দ্য ক্লাস এন্ডস, এক্স্যাক্টলি, এই তো সবাই পেরে গেছেন। কিন্তু আমার কথা হচ্ছে সৌন্দর্য আনেন। ইয়াস, এইবার দেখি পাইছি, নৌসিনাপুরে পাইছি। শুরুতে বলছি আনটিলে কিন্তু একটা এল, নৌসিনাপুর দুইটা এল দিছে। শোনার পরেও যে ভুল করে, সে লিখে ফেলেন। কি লিখতে বলবো, আপনার ঘুষি দিলেও হবে না, লাথি দিলেও হবে না, আপনি যেটা ইচ্ছে নেন। সো আনটিলে একটা এল, এই ভুল হবে, এগুলো কিন্তু ভুল ধরবে, আপনি বিশ্বাস করেন, আইএলটিএস এগুলো বাদ দিতে পারবে না, ভুল হবে। সো আনটিল দ্য ক্লাস ইজ ওভার, আনটিল দ্য ক্লাস ইজ ফিনিশড। ঠিক আছে। এখন বলেন দ্য ক্লাস, এটা কি নিজে নিজে শেষ হইতে পারে? না। সো ফিনিশ যখন দিবেন, ফিনিশ মানে নিজে নিজে শেষ হওয়া। ঠিক আছে, এটা করার দরকার নেই, ক্লাস ইজ ফিনিশড দিবেন, প্যাসিভে দেওয়ার চেষ্টা করবেন। গুড, সবার হয়ে গেছে। গুড, আর দরকার নেই। দিস ইজ দ্য লাস্ট ওয়ান। সো দ্যাট, সো দ্যাট ইউজ করা শিখে ফেলেন, তাহলে আপনার কমপ্লেক্স নিয়ে আর কোনো ঝামেলা নেই, কমপ্লেক্সের সব কিছু আপনার এখানে চলে আসছে। পরে পঞ্চম ক্লাসটা করে ফেলবেন, তাহলে আপনি আইএলটিএস পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড। ঠিক আছে, ফ্রি হ্যান্ড রাইটিং এর দিক থেকে রাইটিং এর প্রবলেম থাকবে না অন্তত, আই গেস এগুলোই প্রবলেম থাকে। সো এটা পারপোজ, আপনি যদি কোনো উদ্দেশ্যে কাজ করেন, আমার উদ্দেশ্যটা হচ্ছে ভালো করে কিছু শেখা, যেমন আপনি রিটেন ইংলিশ করতেছেন কোনো একটা উদ্দেশ্য নিয়ে, রাইট? তো এই উদ্দেশ্য নিয়ে যদি কোনো ক্লাস করেন তাহলে আপনাকে কিন্তু এই সো দ্যাট ব্যবহার করতে হবে। মনে রাখেন, উদ্দেশ্য মানে সো দ্যাট, মনে থাকবে এটা। আমি উদ্দেশ্যের কথা বলবো সো দ্যাট ইউজ করবো, আমি উদ্দেশ্যের কথা বলবো সো দ্যাট ইউজ করবো, আমি উদ্দেশ্যের কথা বলবো সো দ্যাট ইউজ করবো, আমি উদ্দেশ্যের কথা বলবো সো দ্যাট ইউজ করবো। যতবার উদ্দেশ্যের কথা বলবেন ততবার সো দ্যাট ইউজ করবেন আজকের পর থেকে। ওকে। সো দেখেন উদ্দেশ্যটা কি, শি স্টাডিড হার্ড, এই বাক্যগুলো একটু দেখেন। শি স্টাডিড হার্ড, সে অনেক কঠোর পরিশ্রম করেছিল। শি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। উদ্দেশ্য হচ্ছে শি কুড পাস দ্য এক্সাম, সে যেন এক্সামে পাস করতে পারে, এটা তো উদ্দেশ্য। এই উদ্দেশ্যের আগে সো দ্যাট লিখবেন। সো দ্যাট মানে হচ্ছে যাতে সে পাস করতে পারে, যাতে মানে সো দ্যাট মানে কারণটা কি, এই উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হলো শি কুড পাস দ্য এক্সাম। তাহলে শি স্টাডিড হার্ড, সো দ্যাট দিয়ে বুঝালেন উদ্দেশ্যটা লিখবেন, উদ্দেশ্যটা হচ্ছে শি কুড পাস দ্য এক্সাম। তার মানে আপনার করা কাজ আর সেই কাজের উদ্দেশ্যের মাঝখানে সো দ্যাট দিতে হবে। ক্লিয়ার?
ওকে, এবার বলেন আমি ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসটা করতেছি ভালো করে। আচ্ছা দাঁড়ান, ভালো করে বলি। আমি ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসটা করতেছি ভালো একজন রাইটার হওয়ার জন্য। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসটা করতেছি ভালো একজন রাইটার হওয়ার জন্য। এটাকে কিভাবে লিখতে পারেন দেখি? আমি ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসটা করতেছি ভালো একজন রাইটার হওয়ার জন্য। না, সৌদেরটাকে আপনি আনবেন না, সৌদেরটাকে আর কোনো আনা দরকার নেই। যদি আনেন তাহলে কোনো সমস্যা হবে না, বাট সৌদের এতটা আনে না, ঠিক আছে? সৌদের আনা দরকার নেই। ওকে, কারণ সৌদেটের ক্ষেত্রে অনেক সাবজেক্ট চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? সৌদেটের ক্ষেত্রে কেন আনবেন না? বিকজ সাবজেক্টের ক্ষেত্রে প্রোনাউন আগে চলে আসে, নাম না আসে। তো সৌদের একটা রিস্ক থাকে, ঠিক আছে? সৌদেটের নিয়ম আছে, সৌদেরটাকে সবসময় পরে রাখেন। ওকে, সৌদের আনলেই হবে, এনাফ। সো আই এম ডুইং দ্য ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস সো দ্যাট আই ক্যান বি এ গুড রাইটার। ওকে, ভেরি গুড, স্যাটিসফাইড আপনাদের দ্বারা। সো এইটাই মূলত আপনাদের আজকের পুরো পারপোজ ছিল কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্স কি আপনাদের গিল্লুর ভেতরে ঢুকছে? সো দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। আমি কি বলছিলাম? কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে? কমপ্লেক্স সেন্টেন্সে আপনার থাকবে দুইটা ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজের সাথে সবসময় থাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যার কারণে ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যায়। আগে আনলে কমা দিবেন, পরে রাখলে কমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো জনে তনে বসাতে পারবেন না, ডিপেন্ড করে। আপনি যদি বৈপরীত্য আনতে চান, দো অল দো আছে আপনার কাছে, ঠিক আছে? আর আপনি যদি বৈপরীত্য না প্রকাশ করে কারণ বলেন কোন একটা কিছুর, বিকজ আছে, সিন্স ব্যবহার করা শিখাইছি, অ্যাজ ব্যবহার করা শিখাইছি, কন্ডিশন দিতে চাচ্ছেন, ইফ ব্যবহার করা শিখাইছি, ঠিক আছে? যদি একটা কিছু করেন তাহলে ইফ ব্যবহার করবেন। আর একটা ঘটনা ঘটতেছে আর ওই দিক দিয়ে আরেকটা ঘটনা ঘটতেছে, তাহলে ওয়াইল দিবেন, ঠিক আছে? আগে এটা করলে ওইটা হবে, তাহলে আফটার দিবেন, পর বিফোর দিবেন। সো এইগুলো কিন্তু আমরা মূলত আজকে আমরা শিখছি। আর যদি কোনো উদ্দেশ্য উল্লেখ করতে চান তাহলে সো দ্যাট বলবেন। ওকে, গুড। আরেকজন লিখছে লাত্তি ঘুষির মাঝখানে, লাত্তি ঘুষির মাধ্যমে ঢুকছে। আর দেখেন, এটা হচ্ছে বাংলা, যা যা পড়াইছে তার বাংলা এটা। মাথার উপর দিয়ে যদি যায় তাহলে এটা, এই যে একইভাবে বিপরীত বর্ণনা করার জন্য, যদিও সে ক্লান্ত ছিল। ইংলিশ যদি কেউ না বুঝেন তার জন্য বাংলা পিডিএফ আমি ক্লাসে এসে দিয়ে দিব, ঠিক আছে? পিডিএফ দেখে অন্তত কিছু একটা বুঝেন, যে এটা বাংলা দেখবো, তারপর আমি বুঝবো মাথার মধ্যে ঢুকছে কিনা। বাংলা দেখার পর ইংরেজি দেখলে আই থিঙ্ক মাথার মধ্যে ঢুকবে আরো ভালো করে, ঠিক আছে? এটার পিডিএফটা আমি আপনাকে দিয়ে দিব। বাট আগের দেখি বাক্যটা আমার কাছে সেভ করা আছে কিনা। আগে যে একটা বাক্য ছিল আমাদের, গত ক্লাসগুলোতে একটা বাক্য নিয়ে আসছিলাম এখানে। এই যে টু মেক ইউ আর রাইটার, এইটাকে আমি মনে করেন এখন কপি করলাম। এটা তো একটা রিজন, আমার উদ্দেশ্য না? ধ্রুব, সিই অফ ইফতেখান ইংলিশ একাডেমি, সে কেন আপনাদেরকে এই স্পোকেন ইংলিশ ক্লাসটা করাচ্ছে বলেন তো? টু মেক ইউ আর রাইটার বলছি। টু মেক, আরে কি অবস্থা, বাংলা লেখা আসতেছে। টু মেক ইউ আ রাইটার, কি একটা অবস্থা। দেন টু মেক ইউ আ রাইটার, এখন এটা তো আমার উদ্দেশ্য। এখন এটা তো সিম্পল সেন্টেন্স, এই উদ্দেশ্যটুকুকে একটু কমপ্লেক্সে লিখে দেখাইতে পারবেন কেউ? এইটুকু অংশটাকে, এটা তো আমার উদ্দেশ্য, একটা রাইটার বানানো আপনাকে। তো এটাকে একটু কমপ্লেক্সে লিখে দেখান তো, এই সিম্পল সেন্টেন্সটাকে এখন কমপ্লেক্স কিভাবে করবো? সিম্পল, এই তো সবাই বুঝে যাওয়ার কথা। জাস্ট সো দ্যাট হি ক্যান মেক ইউ, হিটা ছোট হাতে দিবেন, সো দ্যাট হি ক্যান মেক ইউ। এই তো শেষ, এখন এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। কি সুন্দর না এখন? দিস ইজ নাও কমপ্লেক্স সেন্টেন্স। দ্যাটস ইট। সো আপনাকে জাস্ট কানেক্ট করতে হবে, যা যা শিখছেন তা কানেক্ট করতে হবে। যদি প্রত্যেকটা জিনিস শিখেন, ঠিকঠাক মতো অ্যাপ্লাই করা শিখে যান প্রত্যেক দিন, দেখবেন যে আপনার হয়ে গেছে। এবার বাক্যটা দেখেন। ধ্রুব, সিই অফ ইফতেখার আলমস ইংলিশ একাডেমি, অন ফ্রাইডে takes classes by using Zoom app, serving us for many years. With his partner Sakib, a student of Ruet at Russian University, a leading university of VD, so that he can make you a writer. That's it. বুঝতে পারছি সবাই? সো মনে রাখবেন, সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্সের পার্থক্য হচ্ছে এই যে মেক একবার আসছে এখানে, দেখবেন পুরো বাক্যে দেখবেন যে মেইন সেন্টেন্সের ভার্ব হচ্ছে দুইটা। মনে রাখবেন একটা সেন্টেন্সে মেইন ভার্ব যতটা থাকবে সেটার উপর ডিপেন্ড করবে যে এটা সিম্পল নাকি কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, মনে থাকবে এটা। একটা থাকবে সাবঅর্ডিনেটিং এর আগের ক্লজ আর একটা পরের ক্লজ, মানে সাবঅর্ডিনেটিং এর মাধ্যমে দুইটা ক্লজ থাকবে, মিনিমাম দুইটা ক্লজ থাকবেই। তো
তো সাবঅর্ডিনেটিং কনজাংশন আসলেই সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। এবার চিনতে পারবো তো কমপ্লেক্স সেন্টেন্স, ক্রিয়েটও তো করতে পারবো আই থিঙ্ক। আয়শা আপু বলতেছেন যে অ্যাজ ওয়েল এসটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা যায় নাকি? না, অ্যাজ ওয়েল এস কমপ্লেক্স সেন্টেন্স ইউজ না, অ্যাজ ওয়েল এস ইউজ করবেন কম্পাউন্ড সেন্টেন্সে। অ্যান্ড এর পরিবর্তে অ্যাজ ওয়েল এস ইউজ করবেন, মনে থাকবে? আচ্ছা, সো আমি আপনাদেরকে ফর্মটা দিয়ে দিচ্ছি, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন। মনে রাখবেন অ্যাটেন্ডেন্স যে দিচ্ছেন, অ্যাটেন্ডেন্স মিস গেলে কিন্তু আপনার আফসোস, কারণ আমি আপনাকে কিন্তু সার্টিফিকেট দিব না আর অফলাইনে পাবেনও না, ঠিক আছে? সার্টিফিকেট লিস্ট যখন দিব তখন মন খারাপ হয়ে যাবে। পঞ্চম ক্লাসে কিন্তু আমরা সার্টিফিকেটের চেষ্টা করবো অ্যাটেন্ডেন্স নেওয়ার, সার্টিফিকেট রিভেরিফিকেশন করার। তো ওই ক্লাসে আপনার উপস্থিত থাকতে হবে মাস্ট। প্লিজ ক্লাসটা মিস করেন না, কারণ অনেকেই জয়েন করবে। 5 মিনিট আগে থেকে একটু জয়েন করেন। ওকে, আপনি অ্যাটেন্ডেন্সটা দেন, আর এই ফাঁকে আমি আমি ইয়া করে দিচ্ছি আপনাদের কিভাবে আপনি গ্রামার ক্লাস যারা নিছেন, গ্রামার ক্লাসের সিরিয়ালটা কিভাবে হবে। আপাতত চ্যাট বক্সে কোনো কিছু দেওয়া দরকার নেই। ওকে, চ্যাট বক্সে কোনো কিছু দেওয়া দরকার নেই। সরি, আমি রেকর্ড দিব না, আমার রেকর্ড দেওয়ার ইচ্ছা উঠে গেছে, লাস্ট ক্লাসে দেখছি তো কয়জন করছেন। সো আমার দরকার নেই আপাতত রেকর্ড দেওয়ার, যে ক্লাস করাইছে ওটা পিডিএফ দিয়ে দিব, ওটা দেখে নেবেন। আমি দিয়ে দিচ্ছি, আর কোনো মেসেজ দিয়েন না কেউ, তাহলে কিন্তু ফর্মটা উপরে উঠে যাবে। জুম অ্যাপের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ফর্মটা ফিল আপ করেন, তাহলেই হবে। ফর্মটা ফিল আপ করেন সার্টিফিকেট নাম আর 5 ডিজিট কোড দিয়ে, ফর্মটা ফিল আপ করেন।